আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। শিক্ষার সাথে আজকে লাইভ সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ইতোমধ্যে তোমাদের রেসপন্স আমরা পাচ্ছি এবং তোমরা জানো যে আমরা কনসেপ্ট ক্লাস এবং সলভ ক্লাসগুলো নিচ্ছি এই এপ্রিল মান্থ জুড়ে। পরবর্তীতে এই ক্লাসগুলো তোমাদের একটা শর্ট কোর্সের আন্ডারে করতে হবে এবং হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ফিডব্যাক, তোমাদের প্রশ্ন, তোমাদের মতামত সবকিছু কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবে। কারণ হচ্ছে তোমাদের এই কমেন্টস থেকে সবচেয়ে ফ্রিকোয়েন্টলি যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে ইন ফিউচার আমরা আরেকটা হচ্ছে ডাউট ক্লাসের আয়োজন করব। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো হচ্ছে বায়োলজি এবং হচ্ছে আমি মারিয়া ইসলাম মিথিলা, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের সাথে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। তো বায়োলজি সম্পর্কে কথা বলতে নিলে আমি তোমাদের কাছ থেকে কমেন্টস নিতে চাই, যে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে ফার্স্ট ইয়ারে যারা আছো স্পেশালি তারা, যে বায়োলজি ভালো লাগে কয়জনের আর ভালো লাগে না কয়জনের, কমেন্টসে লিখবে। আর যাদের বায়োলজি ভালো লাগে তারা আমাকে কমেন্টসে লিখবে যে বোটানি কাদের ভালো লাগে বেশি আর জুলজি কাদের ভালো লাগে বেশি। এই কমেন্টস গুলো তোমরা অবশ্যই লিখবে এবং আমি সেটা চেক করব। আচ্ছা, এবার কথা হচ্ছে যে বায়োলজি নিয়ে যখনই আমি কথা বলি বা স্টুডেন্টদের সাথে, তখন সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা আমাকে তোমরা করো সেটা হচ্ছে যে আপু বায়োলজির জন্য কোন বই পড়বো। কারণ হচ্ছে বায়োলজি ইনফরমেশন বেসড অনেক কিছু, এক এক বই এক এক ডিফারেন্ট ভাবে থাকে, প্রতিবার এডিশন চেঞ্জ হয়, এক এক এডিশনে দেখা যায় অনেক নতুন নতুন ইনফরমেশন অ্যাড হয়, হঠাৎ করে কোনো ইনফরমেশন কোনো নিউ এডিশনে বাদ চলে যায়। তো আমরা কোন এডিশন ফলো করব, কোন রাইটার ফলো করব, কোনটার ক্ষেত্রে কি ফলো করব, আমরা যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাই তারা এইচএসসি লাইফ থেকে কোন বইটা ফলো করব, এরকম অনেক কোয়েশ্চেন এটা খুব বেশি পাই। তো এটার আনসার আমি আগেই দিয়ে নিই, সেটা হচ্ছে যে আজকে যেহেতু আমরা বোটানি পড়ছি, সো বোটানির ক্ষেত্রে আমরা সবসময় বলি যে তোমরা হাসান স্যার ফলো করবে, হাসান স্যারের বই ফলো করবে এবং হচ্ছে যে তোমাদের সেশনের জন্য যে বইটা তোমার সেশনে যেটা পাবলিশ হয়েছে তুমি সেই বইটাই কালেক্ট করবে এবং সেটাই ফলো করবে। অ্যান্ড অ্যাডমিশন টাইমে 2 বছর পরে গিয়ে তুমি অবশ্যই লেটেস্ট একটা এডিশন কিনে নিয়ে চেক করবে যে নতুন কোনো ইনফরমেশন অ্যাড হলো কিনা, কারণ হওয়ার চান্স খুব বেশি। রিসেন্ট কয়েক বছর আমরা এটাই দেখতেছি। ঠিক আছে, তখন তোমরা সেটা চেক করে নেবে। আর হাসান স্যারের পাশাপাশি যদি মনে করো সেক্ষেত্রে আজিবুর রহমান স্যার আছেন, তারপরে হচ্ছে সাথে আজমল স্যারেরও একটা বোটানি বই আছে, এগুলোর সাথে রাখা যেতে পারে। আর জুলজির ক্ষেত্রে আসলে সবাই আমরা কমনলি আজমল স্যারটাকে প্রেফার করি এবং ম্যাক্সিমাম মেডিকেল কোশ্চেন বলো বা ভার্সিটি কোশ্চেন বলো সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে আজমল স্যার থেকেই বেশি কোশ্চেন সেট করা হয়। পাশাপাশি আলিম স্যার রাখতে পারলে ভালো। এর বাইরেও কি যদি আরো বেশি ইন্টারেস্টেড হও তাহলে বাজারে রাশিদা ম্যামের বই আছে, আরো বেশ কিছু বই পাওয়া যেতে পারে। তাহলে আমি মেইন যে দুইটা বই বললাম, বোটানির ক্ষেত্রে হাসান স্যার এবং জুলজির ক্ষেত্রে আজমল স্যার, এটাই তোমরা বেসিক্যালি ফলো করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলে আসো যে আজকে আমাদের টপিক। আচ্ছা, আজকে আমাদের টপিকের আগে আমার পরিচিত দিয়েই দিয়েছি যে আমি মারিয়া ইসলাম মিথিলা, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের সাথে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আচ্ছা, এরপরে শিক্ষা সম্পর্কে কিছু কথা বলে নেই। তোমরা জানো যে শুধু এই লাইভ ক্লাসেস না, কোনো লাইভ সেশনস অনলি না, আমাদের একটা পুরো অ্যাপ আছে এবং সেখানে তোমরা হচ্ছে অলরেডি হচ্ছে জেনারেল ম্যাথের এসএসসি যে অ্যানিমেটেড ভিডিওগুলো ম্যাথের সবগুলো আপলোড করা হয়ে গেছে, সেগুলো তোমরা চেক করে নিতে পারো এবং অ্যাপ ডাউনলোড করে সেখানে রেজিস্ট্রেশন করে। এবং এখানে যে শুধু তোমরা শিখবে তা না, তার পাশাপাশি তোমাদের জন্য অনেক প্র্যাকটিসের জন্য অনেক এক্সাম থাকবে, কুইজ থাকবে এবং সেখান থেকে তোমরা তোমাদের কোশ্চেন আস্ক করতে পারো। সেই আস্ক করা কোশ্চেনগুলি ফার্দার তুমি অ্যানালাইসিস অ্যান্ড দেন তোমার পারফরমেন্স, তোমার প্রোগ্রেস কতটুকু সবকিছুই তুমি কিন্তু সেখানে দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমেই বলেছি যে আজকে আমরা বোটানি নিয়ে কথা বলবো এবং চ্যাপ্টার 2 এইচএসসি সেল ডিভিশন বা কোষ বিভাজন নিয়ে কথা বলবো। এবং আমরা শুরুতে চেষ্টা করব হচ্ছে যে এমন এমন টপিকগুলো বেছে পড়তে যেগুলো হচ্ছে তোমার ইন্টার ফার্স্ট ইয়ারে যে আছো তারও কাজে লাগবে, যে সেকেন্ড ইয়ারে আছো তারও কাজে আসবে, এবং যে হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য ওয়েট করছো যে কবে লকডাউন শেষে আমার ডেট দিবে তাদের জন্য কাজে লাগবে। সো আলটিমেটলি বুঝতে পারছো যে আমরা এইচএসসি যে শর্ট কোর্সটা, সেই শর্ট কোর্সটা যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই চ্যাপ্টারগুলো আমরা আগে কভার করার ট্রাই করব এবং আস্তে আস্তে আমরা অ্যাকচুয়ালি সব চ্যাপ্টারই কভার করব। সো আমাদের সাথে থাকবে, আমাদের ক্লাসগুলো রেগুলারলি করবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে আমরা আজকে ক্লাসে কি কি শিখবো।
তো বেসিক্যালি যেহেতু সেল ডিভিশনের চ্যাপ্টার, তার মানে সেল ডিভিশন কি, কয় টাইপের সেল ডিভিশন আছে, কোনটাতে কি হয়, এবং প্রতিটা সেল ডিভিশনের বিশেষ কিছু নাম আছে, কেন সেগুলো বলা হয়, আমাদের লাইফে সেল ডিভিশনের কি দরকার, কি গুরুত্ব, কেন পড়ছি, হ্যাঁ। এবং শেষে দেখতে পাচ্ছেন আমি একটা টপিক লিখেছি, ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটাও খুব ইম্পর্টেন্ট, যে আমাদের মধ্যে এই যে বৈশিষ্ট্যের বৈচিত্র্য, আমরা এক একজন মানুষ এত বেশি ডিফারেন্ট, এই ডিফারেন্ট আমরা কেন হলাম, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা যখন এগুলো পড়বো মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে শর্ট লাইন কি কি দিলাম, যে আজকে আমরা কি কি শিখছি, কোষ বিভাজন কি, কয় টাইপের হয়, তারপর হচ্ছে যে মাইটোসিস, মিওসিস এবং ক্রসিং ওভার, এবং এই রিলেটেড সব টপিকস আজকে মেইনলি যেহেতু কনসেপ্ট বিল্ডিং ক্লাস, তো এই সমস্ত কনসেপ্ট আমরা দিয়ে দিব। নেক্সট ক্লাসটা তোমরা অবভিয়াসলি ফলো করবে, কারণ সেখানে হচ্ছে আমরা এইটার উপরই প্রবলেমগুলো সলভ করব। বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন, মেডিকেলে আসা কোয়েশ্চেন, ভার্সিটি কোয়েশ্চেন, হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো সৃজনশীল বা সিকিউতে আসে, সেগুলো আমরা চেক করব। ঠিক আছে, আচ্ছা, ওকে, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার আসো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা কোষ বিভাজন কি। কোষ বিভাজন বুঝতে হইলে আগে তোমাকে বুঝতে হবে যে সেল বা কোষ কি। এখন তোমরা ইন্টার পড়ো, তোমরা সবাই জানো সেল বা কোষ কি। আমি আরেকবার বলে রাখি যে সেল হইতে হলে বেসিক্যালি কিছু ধর্ম থাকতে হবে, হ্যাঁ। যেমন হচ্ছে সেই সেল থেকে কোনো বাহ্যিক কোনো প্রভাবককে বা বাহ্যিক কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় যেমন সেল, সিমিলারলি প্রতিটা সেলের একটা ক্ষমতা থাকবে যে সে নিজস্ব একটা সাম্যাবস্থা বা হোমিওস্টেসিস মেনটেন করতে পারে, এবং প্রতিটা সেল তার সমরূপ সম্পন্ন আরেকটা প্রতিকৃতি তৈরি করতে পারে, হ্যাঁ। আর বিভিন্ন মেটাবলিজম বা বিপাক ক্রিয়া সম্পন্ন করতে পারে। সো এই বেসিক কয়েকটা ক্রাইটেরিয়া থাকলে সেটাকে আমরা সেল বলবো। আর বিভাজন আমরা জানি যে একটা সেল থেকে দুইটা সেল হতে পারে, একটা সেল থেকে চারটা সেল হতে পারে। তাহলে এই যে একটা থেকে দুইটা কোষ হচ্ছে, দুইটা থেকে চারটা কোষ হচ্ছে, এই যে একটা থেকে আরেকটা হচ্ছে ভাগ হয়ে হয়ে, এই জিনিসটাই হচ্ছে কোষ বিভাজন। তাহলে আমরা এসএসসি তে অলরেডি আমরা জেনেছি যে আমাদের অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস 3 টাইপের কোষ বিভাজন হয়। এখন এই 3 টাইপের মধ্যে আমরা কি কি বললাম একটু লিখি। অ্যামাইটোসিস, হ্যাঁ, ওকে, ডান ডান। মাইটোসিস আর হচ্ছে মিওসিস। আচ্ছা, তো আমরা জানি যে অ্যামাইটোসিসে একটা সেল থেকে দুইটা সেল তৈরি হয়, মাইটোসিসে একটা সেল থেকেও দুইটা সেল তৈরি হয়, আর মিওসিসে একটা সেল থেকে চারটা সেল তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি যে কোষ বিভাজন এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে, এবং যে প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা অথবা একটা কোষ থেকে চারটা কোষ সৃষ্টি হয় তাকে হচ্ছে কোষ বিভাজন বলে। ঠিক আছে, তাহলে একটা থেকে দুইটা কোষ সৃষ্টি হবে কখন কখন, ইন কেস অফ অ্যামাইটোসিস এন্ড মাইটোসিস। আর একটা কোষ থেকে চারটা কোষ সৃষ্টি হবে কখন, ইন কেস অফ মিওসিস। তাহলে যদি সেল ডিভিশন বা কোষ বিভাজনের ডেফিনেশন আসে, তাহলে আমরা বলবো যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা একটি থেকে চারটি কোষের সৃষ্টি হয় তাকে হচ্ছে কোষ বিভাজন বলে। এখন এখানে আমরা ডেফিনিশনে একটা লাইন দেখতে পাচ্ছ, আমি বোল্ড করে দিয়েছি, কোষ চক্র। এই কোষ চক্রের অংশ হিসেবে কোষ বিভাজন ঘটে। এখন কোষ চক্র কি, এটা নিয়ে আসলে আমাদের ডিটেলসে পড়তে হবে। তাহলে চলো আমরা নেক্সট স্লাইড নিয়ে নিই। ওকে, আচ্ছা, কোষ চক্র। এই কোষ চক্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে এই চক্রটাকে একটা গোল রেডিয়ালি সেট করেছি, এবং এখানে আমরা অনেকগুলা পার্টে ভাগ করেছি, হ্যাঁ। প্রথমে তোমরা খেয়াল করো, এখানে হচ্ছে কি গ্যাপ 1, তারপরে সিনথেসিস, দেখো আমি আন্ডারলাইন করছি, প্রথমে হচ্ছে গ্যাপ 1, আচ্ছা। তাহলে দেখো কোষচক্রে আমরা কিছু অংশ পাচ্ছি। প্রথমে হচ্ছে গ্যাপ 1, ডিএনএ সিনথেসিস,
দেখো গ্যাপ 2 আর হচ্ছে মাইটোসিস বিভাজন। হ্যাঁ, এখানে মাইটোসিস হয় এরকম একটা অংশ আমরা পাচ্ছি। তাহলে দেখো, আচ্ছা, কোষ চক্র বোঝানোর আগে আমরা বলি আমাদের লাইফ সাইকেলটা কিরকম একটু চিন্তা করো তো। যে আমরা প্রথমে হচ্ছে একটা জাইগোট ছিলাম, তাই না? বাবা থেকে আসা স্পার্ম বা শুক্রাণু, মা থেকে আসা ওভাম বা ডিম্বাণু মিলে আমরা একটা জাইগোট ছিলাম। সেই জাইগোটটা কি হয়, একসময় মায়ের যে ইউটেরাস বা জরায়ুর গায়ে সংস্থাপিত হয়, ইমপ্ল্যান্টেড হয়। সেখান থেকে ধীরে ধীরে বড় হয়ে আমরা একসময় কি হইলাম, ফিটাস। সেখান থেকে ভ্রূণ বা এমব্রায়ো, তাই না? তো সেখান থেকে ফাইনালি আমরা কি হলাম, যে ভূমিষ্ঠ হলাম। তারপরে আমরা নিউনেট বা নবজাতক ছিলাম, তারপর ইনফ্যান্সি পার করলাম, তারপর চাইল্ডহুড পার করলাম। হ্যাঁ, তার পরবর্তীতে কি করব, আমাদের থেকে কিন্তু আরেকটা নতুন জেনারেশন আসবে, তার মানে আমরাও রিপ্রোডাকশন করব, তাই না? তার মানে দেখো যে একটা কোষের সৃষ্টি, বিভাজনের মাধ্যমে একটা কোষের সৃষ্টি, তার বৃদ্ধি বা ম্যাচুরেশন, তারপরে সেই কোষ থেকে আরেকটা কোষের জন্ম দেয়া। হ্যাঁ, একটা কোষের সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এই যে তিনটা ঘটনা, সেই তিনটা ঘটনা একটা কোষের লাইফে কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবং যে সাইকেল বা চক্রের মাধ্যমে এটা চলে, সেটাকেই দেখো আমরা লিখেছি কোষ চক্র, বা বলতে পারি সেল সাইকেল। তাহলে কোষ চক্র বা সেল সাইকেল মানে কি, যে একটা কোষের লাইফে সৃষ্টি, বৃদ্ধি এবং বিভাজন, এই ঘটনাগুলি পর্যায়ক্রমে যে চলতে থাকে, এই চক্রটাই হচ্ছে সেল সাইকেল। আচ্ছা, তাহলে সেল সাইকেলে আমরা দেখো যে এখানে একটা মাইটোটিক বিভাজনের জন্য বা মাইটোসিস হওয়ার জন্য একটা পর্যায় আছে। আর মাইটোসিস ছাড়া একটা কোষ বাকি যে অবস্থাটায় থাকবে, এই টোটাল দেখো গ্রিন কালার, টোটাল এই দশাটা, হ্যাঁ এই টোটাল গ্রিন দশাটা, এইটা হবে তার ইন্টারফেজ। কি বললাম, ইন্টারফেজ। দেখো আমি লিখছি ইন্টারফেজ। ইন্টারফেজ, এই ইন্টারফেজকে বলা হয় যে কোষের বিশ্রামরত দশা। কেন বিশ্রামরত দশা? কারণ এই যে মাইটোসিস বিভাজন, এই মাইটোসিস বিভাজন হওয়ার জন্য যাবতীয় যত কাজ করা লাগে সবকিছু কিন্তু এই ইন্টারফেজ দশায় হয়ে থাকে। এবং ইন্টারফেজ দশায় কোষের নিউক্লিয়াসের ভিতরে এত বেশি বিপাক ক্রিয়া হয়, যার কারণে এই ইন্টারফেজ দশায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস। বিপাকীয় নিউক্লিয়াস বা মেটাবলিক নিউক্লিয়াস, ঠিক আছে? বিপাকীয় নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে ইন্টারফেজ দশায় কোষের নিউক্লিয়াসকে কি বলে, বিপাকীয় নিউক্লিয়াস। আচ্ছা, এই যে একটা কোষ বিভাজিত হচ্ছে, একটা কোষ বিভাজিত হবে কি হবে না, এই যে টোটাল প্রসেসটা, এই টোটাল প্রসেসে কিছু হচ্ছে আমাদের ফ্যাক্টর আছে, যেই ফ্যাক্টরগুলো কি করে, স্টিমুলেশন দেয়। হ্যাঁ, স্টিমুলেশন দেয়। আচ্ছা, এখন এই স্টিমুলেশন দুই রকম হতে পারে। একটা হচ্ছে, দেখো আমি লিখছি এক্সটার্নাল, এন্ড আরেকটা হতে পারে ইন্টারনাল। হ্যাঁ, ইন্টারনাল স্টিমুলেশন দেয় হচ্ছে সাইক্লিন নামক একটা যৌগ। সাইক্লিন নামক একটা প্রোটিন হচ্ছে, এর যে এনজাইম আছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই এনজাইমের সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স ফর্ম করে। ঠিক আছে, এই কমপ্লেক্সটাই হচ্ছে একটা সেলকে মানে বিভাজন হওয়ার জন্য বা এই সেই সাইকেলটাকে রান করার জন্য ইন্টারনাল স্টিমুলাস দেয়। দেখো, ইন্টারনাল স্টিমুলাস দেয়। আর এক্সটার্নাল স্টিমুলাস হিসেবে কি কাজ করে, এক্সটার্নাল স্টিমুলাস হিসেবে কাজ করে হচ্ছে কিছু গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড হরমোন। গ্রোথ ফ্যাক্টরস অ্যান্ড হরমোনস। তাহলে এই ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টিমুলেশন গুলো চলতে যখন থাকে, তখনই হচ্ছে একটা সেল সাইকেল রান করতে থাকে। আচ্ছা, তাহলে আমি বললাম যে সেল সাইকেল আমরা প্রথমে পেয়েছি মাইটোসিস, আর পেয়েছি কি, ইন্টারফেজ। এখন ইন্টারফেজের মধ্যে আবার ইন্টারফেজকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে গ্যাপ 1, আরেকটা হচ্ছে এস ধাপ বা সিনথেসিস, আরেকটা হচ্ছে গ্যাপ 2। তোমরা ছবিতে খেয়াল করলে দেখতে পাবে যে ফার্স্ট গ্যাপ বা গ্যাপ 1। এখন তোমরা দেখো তো গ্যাপ 1 এর পরে কি আছে, সিনথেসিস ধাপ আছে। আচ্ছা, তাহলে গ্যাপ 1 এ কি কি কাজ হবে? গ্যাপ 1 এ বেসিক্যালি একটা কোষ যখন সেল সাইকেলে ঢুকবে, তখন সেই কোষটা কি পরবর্তী সাইকেলে আর আগাবে নাকি এখানেই থেকে যাবে, সে কি আর বিভাজিত হবে নাকি হবে না, এই যে ডিসিশন গুলা, এই সব ডিসিশন কিন্তু আমাদের এই গ্যাপ 1 ধাপেই ফাইনালাইজ হয়ে যায়।
ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমরা যদি মনে করে থাকো যে সব কোষই সবসময় বিভাজিত হয়, বিষয়টা এমন না। কোষ কখনো কখনো বিভাজিত হয়, আবার আমাদের বডিতে মানে এমনও কিছু কোষ আছে যারা একদম স্থায়ী কোষ, যারা কখনো বিভাজিত হবে না। যেমন সবচেয়ে বেশি বিভাজিত হয় কাদের কোষ? যেমন আমরা যখন জাইগোট ছিলাম, জাইগোটটা কন্টিনিউয়াস বিভাজিত হয়ে হয়েই কিন্তু আমরা একটা হিউম্যান বডি হইছি, তাই না? তার মানে জাইগোটে কি হয়েছিল? খুব বেশি পরিমাণে বিভাজন হয়েছিল। আচ্ছা, তারপরে উদ্ভিদের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কি উদ্ভিদের মেরিস্টেম বা ভাজক টিস্যু যেটা আছে সেই মেরিস্টেম বা ভাজক টিস্যু কি করে? প্রচুর পরিমাণে বিভাজিত হয়। এবং উদ্ভিদের ক্ষেত্রে স্থায়ী টিস্যু যেটা আছে, স্থায়ী টিস্যু কিন্তু বিভাজিত হবে না। তার মানে সব সেলই যে বিভাজিত হবে বা মাইটোসিস ফেজে যাবে বা সে তার সেল সাইকেলটাকে কমপ্লিট করবে এরকম কোনো কথা নাই। কিছু কিছু সেল থাকতেই পারে যে হচ্ছে গ্যাপ 1 ধাপে আটকা পড়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে মানবদেহেও এমন কিছু কোষ আছে যারা একদম স্থায়ী কোষ, যারা কখনো বিভাজিত হবে না। যেমন আমাদের নিউরন বা স্নায়ু কোষ যেটা, সেটা কখনো বিভাজিত হবে না। তারপরে হচ্ছে ধরো পেশি কোষ, আমাদের পরিণত আরবিসি বা লোহিত রক্তকণিকা, এরা কিন্তু কখনো বিভাজিত হবে না। তাহলে আমি বললাম যে একটা কোষ বিভাজিত হবে কি হবে না, এই ডিসিশনটা ফাইনাল হয়ে যায় কখন? গ্যাপ 1 ধাপে। আচ্ছা, এবং এই গ্যাপ 1 ধাপে এইটা অ্যাক্টিভেট হওয়ার জন্য আমি একটু আগেই দেখিয়েছি যে সাইক্লিন নামক একটা যৌগ এবং এটার যে এনজাইম আছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই দুইটা মিলিত হয়ে একটা কমপ্লেক্স তৈরি হয়। এই কমপ্লেক্সটাই ইন্টারনালি স্টিমুলাস দেয় যে সে এই যে G1 ধাপটা শুরু করার জন্য। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি একটা কথা বলেছি যে গ্যাপ 1 এর পরে তোমরা দেখো পরবর্তী ধাপ কি? এস বা সিনথেসিস। এখন এই সিনথেসিস মানে কি? সিনথেসিস কি তৈরি হবে, তাই না? কি তৈরি হবে? এখানে অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশন হবে বা ডিএনএ সিনথেসিস হবে, ডিএনএ তৈরি হবে। তাহলে দেখো তো পরের ধাপে ডিএনএ তৈরি হওয়ার জন্য যা যা দরকার তা কি আমার এই আগের ধাপ বা এই গ্যাপ 1 এ কি আমার রেডি রাখার কথা না? তার মানে ডিএনএ তৈরির জন্য আমরা জানি নিউক্লিক অ্যাসিড লাগে, হ্যাঁ, হাইড্রোজেন বন্ড লাগে। তো ডিএনএ তৈরির জন্য যা যা জিনিস লাগে সব র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল হচ্ছে আমার এই গ্যাপ 1 এ তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যখন ডিএনএ তৈরি সব কাঁচামাল বা র ম্যাটেরিয়াল আমার রেডি, পরবর্তীতে আমার যে ধাপ সিনথেসিস, সেই সিনথেসিস ধাপে আমার সুন্দর মতো কি হয়ে যাবে? ডিএনএ রেপ্লিকেশন হয়ে যাবে, ডিএনএ রেপ্লিকেশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটা ধাপ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্যাপ 2 বা সেকেন্ড গ্যাপ। এই গ্যাপ 2 তে কি হবে? দেখো গ্যাপ 2 এর ইমিডিয়েট পরেই আছে হচ্ছে মাইটোসিস পর্যায়ে। তার মানে মাইটোসিসের জন্য যা যা লাগে, যা যা র ম্যাটেরিয়ালস লাগে সবকিছু কোথায় তৈরি হইতে হবে? এই G2 তে তৈরি হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি যে মাইটোসিসে কি লাগে? যে একটা স্পিন্ডল যন্ত্র লাগে। তাহলে সেই স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার জন্য কি হইতে হবে? আমার মাইক্রোটিউবুলস লাগবে। সেই মাইক্রোটিউবুলস কোত্থেকে আসবে? সেই মাইক্রোটিউবুলস আসবে হচ্ছে যে সেন্ট্রিওল থেকে। এবং এই ধাপেই হচ্ছে যেটা হয় যে সেন্ট্রিওল 2 ভাগে ভাগ হয়ে কোষের 2 মাথায় অবস্থান করে এবং সেখান থেকে ম্যাক্রোটিউবুলস আসে, সেখান থেকে স্পিন্ডল তন্তুগুলাকে ক্রিয়েট করে। আচ্ছা, এবং পরবর্তী ধাপ যেহেতু মাইটোসিস, তাহলে মাইটোসিস হওয়ার জন্য কি প্রচুর শক্তি দরকার বা কি দরকার? এটিপি দরকার। এই যে এটিপিটা দরকার, এই এটিপিটা সে কই থেকে পাচ্ছে? এই এটিপিটাও কিন্তু সেকেন্ড ফেজে তৈরি মানে গ্যাপ 2 তে তৈরি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো ইউজ করে সে হচ্ছে মাইটোসিসে যাবে এবং এই জিনিসগুলো থাকলেই হবে না। মাইটোসিসে যাওয়ার জন্য তার আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর লাগবে, সেটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর জিনিসটা কি করবে? যে গ্যাপ 2 থেকে একটা কোষ ম্যাচিউর হয়ে যাতে এই মাইটোসিস ফেজে যেতে পারে এটাকে কন্ট্রোল করবে। তার মানে বুঝতে পারতেছো যে যেসব কোষে এই ম্যাচুরেশনটা আসবে না সেসব কোষ কিন্তু G2 ধাপেও আবদ্ধ হয়ে যেতে পারে। তাহলে সেসব কোষ কি আর সেল সাইকেল কমপ্লিট করতে পারবে? পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেল সাইকেল পড়লাম এতক্ষণ। তাহলে সেল সাইকেলে কি কি জানলাম? যে সেল সাইকেল 2টা ধাপে ঘটে, একটা হচ্ছে মাইটোসিস আর ইন্টারফেজ, এবং এই ইন্টারফেজের মধ্যে আমরা আবার 3টা ধাপ পাই। একটা হচ্ছে গ্যাপ 1, একটা হচ্ছে গ্যাপ 2 আর হচ্ছে সিনথেসিস। এখন টোটালটাতে সময় কত? দেখো টোটাল যে ধাপ তার মধ্যে মাইটোসিসে অনলি 5 to 10% সময় যায়।
আর বাকি টোটাল ইন্টারফেজে আমার বাকি 90 to 95% সময় চলে যায়। আচ্ছা, ওই বাকি 90 to 95%-এর মধ্যে আমার গ্যাপ 1-এ যায় হচ্ছে 30 to 40% টাইম, সিনথেসিস ধাপে আমার যায় হচ্ছে 30 to 50% টাইম, আর বাকি 10 to 20% টাইম আমার যায় হচ্ছে গ্যাপ 2-তে। তার মানে দেখতে পাচ্ছি যে একটা কোষ যতক্ষণ না বিভাজনরত অবস্থায় থাকে তার চেয়ে অনেক গুণ বেশি সময় সে রেস্টিং অবস্থায় বা বিপাকীয় অবস্থায় বা ইন্টারফেজ অবস্থায় থাকে। হ্যাঁ, তো আশা করি কোষ চক্র বা সেল সাইকেল তোমরা বুঝতে পেরেছো। একটা কোষের লাইফে আমরা অনলি কোষ বিভাজন নিয়ে আলোচনা করি, কিন্তু একটা কোষের লাইফ শুধুমাত্র বিভাজন না, পুরো একটা চক্র, একটা সাইকেল। সাইকেলটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার চলে আসো যে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কি, কোথায় হয়, এর বৈশিষ্ট্য কি, একে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, তারপরে আমরা যাব যে মাইটোসিসের ধাপসমূহ। ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম কথা আমি কি বললাম যে মাইটোসিস বিভাজন কি, হোয়াট। আচ্ছা, তাহলে মাইটোসিস হচ্ছে এমন একটা কোষ বিভাজন যার মাধ্যমে একটা কোষ থেকে কি হবে, দুইটা কোষ তৈরি হবে। তাহলে এবং মাইটোসিসের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন মাইটোসিস আমরা প্রথমেই জানলাম যে একটা কোষ থেকে কি হয়, দুইটা কোষ তৈরি হয়। এবং মাইটোসিসে হচ্ছে যে তোমার ক্রোমোজোম গুলা কিভাবে ভাগ হয় একটু ভালো করে খেয়াল করো। এই হচ্ছে ধরো একটা ক্রোমোজোম। মাইটোসিসের ক্ষেত্রে এই ক্রোমোজোম গুলা দেখো এরকম লম্বালম্বি বা অনুদৈর্ঘ্য ভাবে দুই ভাগে ভাগ হবে। কিভাবে ভাগ হবে? লম্বালম্বি বা অনুদৈর্ঘ্য ভাগ হয়ে এই অর্ধেক সংখ্যক চলে যাবে উপরের মেরুতে, অর্ধেক সংখ্যক চলে যাবে নিচের মেরুতে, মাঝখানে একটা মেমব্রেন হবে। তার মানে দেখো এই যে অর্ধেক হয়ে তারপরে দুই পাশে চলে গেল, তার মানে আমার কিন্তু আলটিমেটলি কি থাকলো, টোটাল যে কোষের মানে ক্রোমোজোমের সংখ্যা সেটা সমান থাকলো। এবং এইটা যেহেতু লম্বালম্বি বিভাজন হয়েছে বা অনুদৈর্ঘ্য বিভাজন হয়েছে, এই কারণে নতুন ক্রোমোজোম দেখো তো এটার প্রতিটা পার্টই পাচ্ছে, তার মানে জেনেটিক যে ম্যাটেরিয়ালটা সেটাও সেম পাচ্ছে, তাই না? এই জন্য মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। কি বলা হয়? সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। কারণ ক্রোমোজোমগুলো, ক্রোমাটিডগুলো, ক্রোমোজোমের বাহুটা লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। এই কারণে মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। এবং মাতৃকোষ আর অপত্য কোষে তাহলে আমরা কি কি পাইলাম, যে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। আর কি সেম থাকে? মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সেম এবং জেনেটিক ম্যাটেরিয়াল সবকিছু সেম থাকার কারণে কি হবে, মাতৃকোষ এবং অপত্য কোষ সমগুণ সম্পন্ন হবে। এবং আমরা এছাড়াও পাই যে মাতৃকোষ আর অপত্য কোষগুলো একই আকার আকৃতি সম্পন্ন এবং এদের আয়তনও প্রায় সমান। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা কথা জানি, সেটা হচ্ছে এই যে মাইটোসিস, এই মাইটোসিস কোথায় হয়? কোথায় হয়? মাইটোসিস কি, এটার বৈশিষ্ট্য কি সেটা তো জানলাম। এবার আমরা জানবো যে মাইটোসিসটা কোথায় হয়। আচ্ছা, মাইটোসিসটা হয় হচ্ছে বিভাজনরত কোষ। এখন বিভাজনরত কোষ যা যা আছে সব জায়গায় মাইটোসিস হবে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে ভাজক টিস্যুর ক্ষেত্রে হবে, তারপরে কাণ্ড, শীর্ষ, হ্যাঁ, পর্ব, যেখানেই হচ্ছে বিভাজনরত কোষ আছে সেখানেই হবে। তারপরে হচ্ছে মূলের বর্ধিষ্ণু অগ্রভাগে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই এবং মানবদেহ যত বিভাজন ক্ষমতা সম্পন্ন কোষ আছে এবং বেসিক্যালি দেহ কোষ বা ডিপ্লয়েড কোষ যেটা আছে সেখানেই বেসিক্যালি মাইটোসিস হয়। হ্যাপ্লয়েড কোষে যে মাইটোসিস হতে পারে তা না। যখন জনন কোষের সংখ্যা বৃদ্ধির প্রয়োজন পড়ে তখন কিন্তু হ্যাপ্লয়েড কোষে এন থেকে দুইটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা কোষ তৈরি হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোথায় হয় জানলাম, যে বিভাজনরত কোষে এবং দেহ কোষে বেসিক্যালি হয়। আর এটার বৈশিষ্ট্য কি কি জানলাম, যে ক্রোমোজোমগুলো অনুদৈর্ঘ্যভাবে দুই ভাগে ভাগ হয়, এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। এছাড়া জানলাম যে এখানে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়। মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। মাতৃকোষ এবং অপত্য কোষ সমগুণ সম্পন্ন হয়। মাতৃকোষ এবং অপত্য কোষ সম আকার আকৃতি এবং সম আয়তন বিশিষ্ট হয়। আচ্ছা, ঠিক আছে।
এবার আমরা তাহলে দেখি যে আমরা এখানে ধাপসমূহ কি কি আছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অলরেডি, আমি তাও একটু লিখে দেই যে এখানে আমরা কি কি ধাপ দেখতে পাচ্ছি। 1 নম্বর ধাপ হচ্ছে প্রোফেজ, 2 নম্বর ধাপ হচ্ছে প্রোমেটাফেজ, 3 নম্বরে আসবে মেটাফেজ, 4 নম্বরে আসবে অ্যানাফেজ, আর ফাইনালি টেলোফেজ। আচ্ছা, এই যে আমি ধাপগুলোর নাম বলতেছি এরা সবাই কিন্তু নিউক্লিয়াসের বিভাজনের ধাপ। তার মানে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা জানি বলে হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজন বা এই যে ক্যারিওকাইনেসিসটা এটাই হবে হচ্ছে 5টা ধাপে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্যারিওকাইনেসিসের পরে যে সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, ঠিক আছে। আচ্ছা, চলো তাহলে আমরা দেখি যে প্রোফেজ ধাপে কি ঘটে। এই যে আমরা এ নম্বর ছবিতে প্রোফেজ ধাপটা দেখতে পাচ্ছি। প্রোফেজ ধাপে যেটা ঘটে যে এই যে নিউক্লিয়াসটা, প্রথম কথা তোমরা দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াসটা অ্যাজ ইউজুয়াল কোষে যেরকম থাকে তার চেয়ে আকারে বড় হয়ে যাবে, এবং এই যে ক্রোমাটিন জালিকা, সেই ক্রোমাটিন জালিকাগুলো কি করবে, পানিটাকে বিয়োজন করবে, পানি বিয়োজন করবে বা ডিহাইড্রেটেড হবে, পানি বিয়োজন করবে বা ডিহাইড্রেটেড হবে। এবং তারা যখন পানি বিয়োজন করতে থাকবে তখন তারা কি হতে থাকবে, সংকুচিত হতে থাকবে, সংকুচিত হয়ে তারা খাটো এবং মোটা হইতে থাকবে। হ্যাঁ, তার মানে ক্রোমোজোমগুলা কি হয়, প্রথমে নিউক্লিয়াস আকারে বড় হইলো, ক্রোমোজোমগুলা পানি বিয়োজন করলো বা ডিহাইড্রেটেড হলো, তারপরে ক্রোমোজোমগুলা কি হলো, খাটো এবং মোটা হলো। এবং ক্রোমোজোমগুলার তখন রঞ্জক ধারণ ক্ষমতা বা পিগমেন্টকে ধারণ ক্ষমতা অনেক বেড়ে যায়। তাহলে ক্রোমোজোমগুলার তখন রঞ্জক ধারণ ক্ষমতা বা পিগমেন্ট ধারণ ক্ষমতা অনেক বেড়ে যায়। এবং তখন যদি তোমরা লাইট মাইক্রোস্কোপের নিচে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে ক্রোমোজোমগুলাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে ক্রোমোজোমগুলা দৃষ্টিগোচর হয় কিন্তু প্রোফেজ ধাপেই। এবং এই যে প্রোফেজ ধাপ, এই প্রোফেজ ধাপের শেষের দিকেই হচ্ছে আমাদের যে এই যে দেখো নিউক্লিয়ার মেমব্রেন এবং যে নিউক্লিওলাস সেটা হচ্ছে বিলুপ্ত হওয়া শুরু করে, এবং এই বিলুপ্ত হওয়াটা শেষ হয় হচ্ছে প্রোমেটাফেজে গিয়ে, কিন্তু এই বিলুপ্ত হওয়াটা শুরু করে কখন, প্রোফেজে। তাহলে এরকম কোশ্চেন প্রায় আসে, নিচের কোন ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলেমা হচ্ছে বিলুপ্ত হতে শুরু করে বা বিলুপ্ত হতে থাকে, সেক্ষেত্রে আমরা প্রোফেজ দাগাবো। আচ্ছা, এবং এই প্রোফেজের একদম লাস্টের দিকে গিয়ে যেটা হয়, প্রোফেজের একদম লাস্টের দিকে গিয়ে আমাদের যে স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্র সেটা তৈরি হওয়া শুরু হয়, স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া শুরু হয়। তাহলে প্রোফেজ ধাপে কি কি পাইলাম, প্রোফেজ নিয়ে আমি শুরু থেকে আরেকবার রিপিট করি যে প্রোফেজ কথাটা, ফেজ মানে আমরা জানি ধাপ, আর প্রো মানে আদি বা প্রাক। তাহলে প্রোফেজ হচ্ছে আদ্য পর্যায় বা আদি পর্যায়, এবং এটাই হচ্ছে ক্যারিওকাইনেসিসের শুরু। এবং এই পর্যায়ে কি কি হইলো, যে নিউক্লিয়াসটা আকারে বড় হইলো, ক্রোমোজোমগুলা হচ্ছে ডিহাইড্রেটেড হইলো বা জল বিয়োজন করলো, জল বিয়োজন করে খাটো আর মোটা হইলো, এবং এদের রঞ্জক ধারণ ক্ষমতা অনেক বেড়ে গেল, এদেরকে লাইট মাইক্রোস্কোপের নিচে তখন দেখা যাবে। আর এই ধাপের শেষেই হচ্ছে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু করবে এবং স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া একদম শেষের দিকে শুরু হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের প্রোফেজ। আচ্ছা, মাইটোসিসের প্রোফেজটা একটু ভালো করে তোমরা পড়বা, কারণ হচ্ছে মাইটোসিসের পুরো ধাপগুলা, এই 5টা ধাপ যে এখন পড়াবো এটা হচ্ছে যে মিওসিস 2 এর সাথে সিমিলার।
তো মাইটোসিসের এই ধাপগুলা ভালো মতো পড়লে দেখা যায় যে মিওসিস 2 এর যে ধাপগুলা সেগুলো আর আলাদা করে পড়তে হয় না, মিওসিস 1টা খুব ভালো করে পড়লেই হয়ে যায়। তো এই জন্য মাইটোসিসটা একটু বেশি এমফাসাইজ দিয়ে পড়তে হবে। আচ্ছা, এবার আসো পরের ধাপ, প্রো মেটাফেজ। মেটাফেজ কথাটার মানে হলো মধ্য পর্যায়, আর প্রো মেটাফেজ মানে কি, প্রাক মধ্য পর্যায়, মানে মধ্য পর্যায়ের আগের যে ফেজটা, এই ফেজে কি হবে, প্রো মেটাফেজ ফেজটা 2 নাম্বার ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ফেজ, কারণ এই ফেজে হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস, হ্যাঁ, স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রটা হচ্ছে এই ফেজে তৈরি হয়। এখন আমরা এখানে মোটামুটি একটা স্পিন্ডল যন্ত্রের শেপ কিন্তু দেখতে পাচ্ছি, যে এখানে কি হয়েছে, যে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তুটা তৈরি হয়েছে। সি নাম্বার ছবিতে আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্রের দেখো উপরের আর নিচের এই অংশগুলোকে বলা হয় মেরু, আর মাঝখানের দেখতে পাচ্ছ এই যে অঞ্চলটা, এটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। তাহলে আর মেরু থেকে উত্তর মেরু মানে উপরের মেরু থেকে নিচের মেরু পর্যন্ত বিষুবীয় অঞ্চল দিয়ে দেখো অনেকগুলো তন্তু বা ফাইবার চলে আসছে। এই ফাইবার গুলাকে কি বলা হয়, স্পিন্ডল ফাইবার। যেহেতু এরা স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম করছে, এই জন্য এদেরকে বলা হয় স্পিন্ডল ফাইবার। আচ্ছা, এবং এই ক্ষেত্রে কি হয় যে ক্রোমোজোম গুলা কি হয়, যে এই যে বিষুবীয় অঞ্চলটা আছে দেখো, এই বিষুবীয় অঞ্চলে সজ্জিত হতে থাকে এবং এরা স্পেসিফিক কতগুলা তন্তুর গায়ে অ্যাটাচড হয়, এবং যে তন্তুগুলোর সাথে অ্যাটাচড হয় তাদেরকে বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু কেন বলে, কারণ তারা ক্রোমোজোমকে অ্যাটাচ করতে পারে। তাহলে এই যেখানে দেখতে পাচ্ছ যে যে তন্তুগুলোর সাথে হচ্ছে তোমার ক্রোমোজোম অ্যাটাচ হয়েছে, সেই সেই তন্তুগুলোকে আমরা বলবো, এই যে দেখতে পাচ্ছ, ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু। আচ্ছা, তাহলে এই সময় আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমগুলা অলমোস্ট বিষুবীয় অঞ্চলের দিকে সজ্জিত হতে থাকে, এবং এই সময় কি করে, ক্রোমোজোমগুলা একটু আন্দোলিত হতে থাকে। এই যে আন্দোলিত হতে থাকে, এই যে একটা বিশেষ চলন, এই চলনটাকে কম্পেয়ার করা হয় যে ক্রোমোজোম ডান্স করতেছে, সো এই ঘটনাটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। হ্যাঁ, তাহলে এরকম প্রায় হচ্ছে এমসিকিউ আসে, ক্রোমোজোমীয় নৃত্য কোন ধাপে দেখা যায়, অ্যান্সার হবে প্রো মেটাফেজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রো মেটাফেজ ধাপে, এবং আমরা প্রোফেজ ধাপে দেখেছিলাম যে প্রোফেজ ধাপের একদম শেষে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হওয়া শুরু করছিল, এবং এই প্রো মেটাফেজ ধাপে এসে ওই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন একদম পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই প্রো মেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়ে এই ধাপে আমরা কি কি পাইলাম, এই ধাপে আমরা পাইলাম হচ্ছে প্রথমে একটা স্পিন্ডল যন্ত্র তৈরি হইলো পুরোপুরি ভাবে। আচ্ছা, স্পিন্ডল যন্ত্রে উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো সজ্জিত হতে থাকে। যে ফাইবারের সাথে সজ্জিত হয় তাকে বলে ক্রোমোজোমাল ফাইবার, ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, এবং ক্রোমোজোমগুলা এই বিষুবীয় অঞ্চলে এসে আন্দোলিত বা স্পন্দিত হতে থাকে। এই যে বিশেষ চলনটা, এটাকে আমরা কি বললাম, যে ক্রোমোজোমীয় নৃত্য, এবং এই প্রো মেটাফেজ ধাপেই হচ্ছে আমার নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের প্রো মেটাফেজ ডান। তারপরে আমরা পরেরটাতে সুইচ করছি, মেটাফেজ। মেটাফেজ, ফেজ মানে আমরা জানি পর্যায় বা দশা, আর মেটা মানে মধ্য, তাহলে মেটাফেজ হচ্ছে মধ্য পর্যায় বা মধ্য দশা। মেটাফেজ হচ্ছে মধ্য পর্যায় বা মধ্য দশা, এবং এই সি নাম্বার ছবিতে অ্যাকচুয়ালি মেটাফেজ দেখাচ্ছে। মেটাফেজ দশায় কি হবে দেখো, বাকি ছবিগুলোর সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে দেখবা যে এই মেটাফেজ ধাপেই হচ্ছে ক্রোমোজোমগুলা সবচেয়ে বেশি খাটো আর মোটা দেখায়। তাহলে ক্রোমোজোমগুলা সবচেয়ে বেশি খাটো আর মোটা দেখায় কোন ধাপে, মেটাফেজ ধাপে। এটা প্রায় আসে এবং এটা অনেক হাজারবার এমসিকিউতে আসছে বিভিন্ন জায়গায়, এবং ইন ফিউচার আসবে, আসতেই থাকবে। তাহলে কি বললাম, যে ক্রোমোজোমগুলা সবচেয়ে বেশি খাটো আর মোটা দেখায় কোন ধাপে, মেটাফেজ ধাপে। আচ্ছা, এই যে ক্রোমোজোমগুলা এত খাটো আর মোটা হচ্ছে, এর কারণ কি, এত খাটো আর মোটা হওয়ার কারণ কি, কারণ ক্রোমোজোমগুলো আসলে ঘনীভূত হইতেছে, বা কি হইতেছে, ক্রোমোজোমের
কনডেনসেশন হচ্ছে, কনডেনসেশন বা ঘনীভবন হচ্ছে। এবং এই কনডেনসেশনটা যেই প্রসেসে হয় সেই প্রসেসটাকে বলা হয় সুপার কয়েলিং। সুপার কয়েলিং, কয়েল করা তো আমরা জানি যে পেঁচানো। তার মানে আমরা মেটাফেজ থেকে মেইনলি যেটা জানবো যে মেটাফেজের ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো আর মোটা হয়। কেন খাটো মোটা হয়? কারণ ক্রোমোজোমের কনডেনসেশন হয়। কনডেনসেশন যে প্রসেসে হয় সেই প্রসেসটাকে আমরা বলতেছি সুপার কয়েলিং। ঠিক আছে? আচ্ছা, এবং এই মেটাফেজের একদম শেষের দিকে দেখা যায় যে এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা দেখতে পাচ্ছ, আমি আচ্ছা আমার আঁকা ছবিটাতে দেখাই। এই যে মাঝখানে যে অংশটা সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা কি হয়? বিভাজিত হতে থাকে। একদম মেটাফেজের শেষে এই সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হবে। তাহলে এই যে মেটাফেজ বা মধ্য পর্যায়, এই মেটাফেজ বা মধ্য পর্যায়ে আমরা কি কি পাইলাম? যে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা হবে। আর এই সবচেয়ে বেশি খাটো আর মোটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ক্রোমোজোমের কনডেনসেশন হয় সুপার কয়েলিং পর্যায়ে, এবং এই মেটাফেজের একদম শেষের দিকে সেন্ট্রোমিয়ার ভাগ হতে থাকে। আচ্ছা, আর মেটাফেজে অবশ্যই আমরা ছবি দেখে বুঝতে পারতেছি ক্রোমোজোমগুলো কই অবস্থান করে? একদম বিষুবীয় অঞ্চলে, দেখো একদম মাঝখানে। আচ্ছা, তাহলে মেটাফেজ ডান। ওকে, এর মাঝখানে মাঝখানে আমি জানি তোমাদের এর মধ্যেও অনেক কোশ্চেন থাকতে পারে, সেগুলো সাথে সাথে কমেন্টে লিখে ফেলো, কমেন্টগুলো আমরা পড়ে ফেলবো। আচ্ছা, এবং এটার উপর নেক্সট ক্লাসটা অবশ্যই ফলো করবে। তোমাদেরকে অলরেডি বলেছি যে এটার উপর একটা প্রবলেম সলভিং ক্লাস আছে, তো এটা ফলো করলে দেখবা যে আজকে ক্লাসে তোমার অনেক প্রবলেম বের হয়েছে, সেটা নেক্সট ক্লাসে সলভ হয়েও যেতে পারে। এবং এরপরেও যদি প্রবলেম থাকে সেটা নিয়ে তো আমাদের ডাউট ক্লাস হবেই। ওকে, এরপরে আসো হচ্ছে অ্যানাফেজ। অ্যানা কথাটার মানে হচ্ছে গতি, আর ফেজ মানে তো আমরা অলরেডি জানি পর্যায় বা দশা। তাহলে অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়। তাহলে চলো দেখি যে এই পর্যায়ে কি এমন হয় যার কারণে এটাকে আমরা অ্যানাফেজ বা গতি পর্যায় বলতেছি। আচ্ছা, তাহলে অ্যানাফেজে দেখো আমি বলছিলাম যে মেটাফেজের একদম শেষের দিকে এই সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এই সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়। তাহলে সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে গেলে কি হবে বলতো? আগে যেটা ক্রোমোজোম ছিল আর যার বাহুগুলাকে আমরা ক্রোমাটিড বলতাম, সেখান থেকে এখন দেখো তো নতুন দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হবে না? হ্যাঁ, নতুন দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হইলো। এই যে নতুন দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হইলো। এই যে নতুন দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হইলো, তৈরি হওয়ার পরেই কি হয়? এদের মধ্যে যে আকর্ষণটা, সে আকর্ষণটা কমে গিয়ে বিকর্ষণ শুরু হয়। এখন বিকর্ষণ হলে কি করবে? তারা ডেফিনেটলি চাবে যে দূরে দূরে অবস্থান করতে। আমরা জানি আকর্ষণ করলে কাছে আসে, বিকর্ষণ করলে দূরে চলে যায়। তাইলে দেখো আগে তারা ছিল মাঝখানে, এখন বিকর্ষণ হওয়ার কারণে কি হবে? তাদের এক গ্রুপ চলে যাবে উত্তর মেরুর দিকে, আরেক গ্রুপ চলে যাবে দক্ষিণ মেরু বা নিচের মেরুর দিকে। এই যে মেরুমুখী গমনটা, এই মেরুমুখী গমনটার মেইন কারণ কি? এই মেরুমুখী গমনটার মেইন কারণ হচ্ছে অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ। এবং দেখো তো এই যে ক্রোমোজোমগুলোর মেরুমুখী চলন, এই মেরুমুখী চলনে দেখতে পাচ্ছ? আচ্ছা, এই মেরুমুখী চলনে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে যে আমরা একটু জুম করে দিচ্ছি, দেখো এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ারটা হচ্ছে অগ্রগামী আর এই বাহুগুলা হচ্ছে কি অনুগামী। তার মানে সেন্ট্রোমিয়ার আগে যাবে, বাহুগুলো পরে যাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী আর বাহুগুলো হবে অনুগামী। আচ্ছা, এই সময়ে এই যে অপত্য ক্রোমোজোম গুলা, এদেরকে দেখতে এক একজনকে এক এক আকৃতি লাগে। কাউকে লাগতে পারে ভি এর মতো, কাউকে লাগতে পারে এল এর মতো, কাউকে লাগতে পারে জে এর মতো, কাউকে লাগতে পারে আই এর মতো। যদি ভি এর মতো লাগে সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, যদি এল এর মতো লাগে তাহলে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, যদি জে এর মতো লাগে তাহলে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, এবং যদি আই এর মতো লাগে তাহলে বলা হয় টেলোসেন্ট্রিক। এবং কোন অক্ষরের মতো লাগলে, কোন বর্ণের মতো লাগলে কি বলা হয়, এটা অবশ্যই খুব মনে রাখতে হবে, কারণ এটা প্রায় এমসিকিউতে আসে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে একটা ক্রোমোজোমকে কেমনে ভি এর মতো লাগতে পারে? দেখো এই যে মাঝখানে আছে সেন্ট্রোমিয়ার, আর বাহুগুলো যদি এমনে থাকে, এই যে ভি শেপ হইলো না? হইলো।
ধরো এখানে আছে সেন্ট্রোমিয়ার, বাহুগুলো আছে এইভাবে, দেখো তো এল শেপ হলো না? হইলো কিন্তু। সেন্ট্রোমিয়ার আছে এখানে, বাহুগুলো আছে এইভাবে, দেখো জে শেপ হইলো। সেন্ট্রোমিয়ার এক মাথায়, বাহুটার নিচে, তাহলে দেখো আই শেপ হইলো। তার মানে অ্যানাফেজ ধাপে অপত্য ক্রোমোজোমকে ভি এর মতো লাগতে পারে, এল, জে, আই যে কোনোটার মতোই লাগতে পারে। তাহলে আমরা কি কি নামে নাম দিব? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক অ্যান্ড টেলোসেন্ট্রিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যানাফেজকে কেন অ্যানাফেজ বা গতি পর্যায় বলে এবার বুঝছি তো। যে আগে ক্রোমোজোমগুলা ছিল কোথায়? বিষুবীয় অঞ্চলে। সেই বিষুবীয় অঞ্চল থেকে সে মেরুর দিকে গতিপ্রাপ্ত হয়েছে, দুই মেরুর দিকে চলন হচ্ছে, এই জন্য অ্যানাফেজকে বলা হচ্ছে গতি পর্যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের অ্যানাফেজ ধাপ ডান। এরপরে আসো টেলোফেজ বা শেষ পর্যায়। এই টেলোফেজে কি হবে? এক্স্যাক্টলি প্রোফেজে যা যা হয়েছিল তার ঠিক উল্টা উল্টা ঘটনাগুলো হবে হচ্ছে টেলোফেজ ধাপে। প্রোফেজে আমরা দেখছি যে কি হয়েছিল, যে নিউক্লিয়াস আকারে বড় হয়েছিল এবং ক্রোমোজোমগুলো পানি বিয়োজন করে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছিল। তাহলে এই টেলোফেজে এসে কি হবে? ক্রোমোজোমগুলা পানি যোজন করবে, পানি যোজন করে কি হবে? পুনরায় হাইড্রেশন করবে, হাইড্রেটেড হবে। তার মানে এক্স্যাক্টলি আমরা প্রোফেজের যদি ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো মনে রাখতে পারি, তাহলে সিমিলার ঘটনা জাস্ট উল্টা হবে হচ্ছে টেলোফেজে। তাহলে ক্রোমোজোমগুলা পানি যোজন করতে থাকলো বা হাইড্রেশন হইতে থাকবে, হাইড্রেশন হতে থাকবে। এবং কি হবে? এই যে দেখো আমাদের দুই মেরুতে যে অপত্য ক্রোমোজোম গুলা যাচ্ছিল, এদেরকে যদি আমরা একটা নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা দিয়ে আবিষ্ট করে ফেলতে পারি, তাহলে দেখো তো দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেল। সেখানে যদি আমি নতুন করে একটা নিউক্লিওলাসকে আবির্ভাব করাতে পারি, তাহলে দেখো তো নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, ক্রোমোজোম আছে, নিউক্লিওপ্লাজমটা আছে, তাহলে দেখো তো আমার দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি হলো। তাহলে এই যে অপত্য নিউক্লিয়াস তৈরি হওয়া পর্যন্তই আমার টেলোফেজ ধাপ শেষ হবে। তাহলে শেষ পর্যায়ে বা টেলোফেজ ধাপের ফিচার আমি কিভাবে মনে রাখবো? যে আমি প্রোফেজে যা যা দেখছি এক্স্যাক্টলি তার উল্টা উল্টা ঘটনা ঘটবে। এবং এই টেলোফেজ ধাপ শেষ হওয়ার মধ্য দিয়েই হচ্ছে আমার ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন শেষ হবে। আচ্ছা, নিউক্লিয়াসের বিভাজনের পরে আমি কি লিখছি দেখো? সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। এখন এখানে দেখতে পাচ্ছ সাইটোপ্লাজমের বিভাজনটা কিভাবে হচ্ছে। প্রাণী কোষের ক্ষেত্রে দেখো, এই যে খাঁজ সৃষ্টি হয়েছে, দেখতে পাইছো দুইটা কোষের মাঝখানে খাঁজ সৃষ্টি হয়েছে। এই খাঁজগুলো একসময় আরো গভীরতর হয়ে যাবে, হয়ে কি করবে? কোষ দুইটাকে আলাদা করে দিবে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে জানো? দুই তলের মাঝখানে এখানে একটা কোষ প্লেট তৈরি হবে। এই কোষ প্লেটটা কি দিয়ে তৈরি হবে? যে গলজি বজি অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা যে ফ্র্যাগমোপ্লাস্ট, সেই ফ্র্যাগমোপ্লাস্ট দিয়ে এখানে একটা পাতলা পর্দা তৈরি হবে। সেই পর্দার উপর ধীরে ধীরে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো জমতে জমতে এখানে আলটিমেটলি একটা প্রাচীরের মতো তৈরি হয়ে যাবে। সো আলটিমেটলি দুই কোষের মাঝখানে যখন একটা প্রাচীর তৈরি হয়ে যায়, তার মানে আলটিমেটলি দুইটা কোষ কি হয়ে যাবে? সেপারেটেড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সাইটোকাইনেসিস কিভাবে হয় সেটা আমরা দেখলাম, ক্যারিওকাইনেসিস কিভাবে হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা, আচ্ছা এবার বলি যে ক্যারিওকাইনেসিস কি আর সাইটোকাইনেসিস কি, তা তো বুঝে ফেলছি। এবার যদি একটা কোষে এই ঘটনা ঘটে যে বারবার ক্যারিওকাইনেসিস হইতেছে কিন্তু কোনো সাইটোকাইনেসিস হইতেছে না, সেই কোষে কি ঘটবে? অবভিয়াসলি বুঝতে পারতেছো। এটা তোমরা আগে আমাকে কমেন্ট করবে, আমি কমেন্ট চেক করব যে তোমাদের অপিনিয়ন কি, যে একটা কোষে কন্টিনিউয়াস ক্যারিওকাইনেসিস হচ্ছে কিন্তু কোনো সাইটোকাইনেসিস হচ্ছে না, সেক্ষেত্রে কি হবে? কোষের সংখ্যা কি হবে, নিউক্লিয়াস কয়টা থাকবে, এভরিথিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বলে দেই কি হবে। তোমরা অলরেডি কমেন্টটা চেক, আমি কমেন্টটা চেক করব, তার আগে আমি বলেই ফেলি যে এখানে বেসিক্যালি যেটা হবে যে সাইটোকাইনেসিস হয় না কিন্তু ক্যারিওকাইনেসিস হয়। তার মানে একই কোষে অনেকগুলো নিউক্লিয়াস পাওয়া যাবে। এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় ফ্রি নিউক্লিয়ার ডিভিশন বা মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মানে নিউক্লিয়াস মুক্তভাবে বিভাজিত হচ্ছে, কোনো সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে না। এবং এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের ডাবের পানি, আমরা ডাবের পানি সবাই খাই। তো এটাও ফ্রিকুয়েন্টলি আসা একটা এমসিকিউ যে মুক্ত নিউক্লিয়াসের বিভাজন কই দেখা যায়? ডাবের পানিতে। এখন শুধু ডাবের পানি না, অনেক শৈবাল, ছত্রাক, অনেক কিছুতেই দেখা যায়।
যেমন হচ্ছে যখন এরকম হয় যে একটা কোষে বারবার ক্যারিওকাইনেসিস হওয়ার কারণে বা মুক্ত নিউক্লিয়ার বিভাজনের কারণে একটা কোষে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষ হইল, সেই কোষটাকে বলা হয় সিনোসাইট। এবং এই সিনোসাইট টার্মটা আমরা নর্মালি উদ্ভিদের ক্ষেত্রে ইউজ করি, আর প্রাণীর ক্ষেত্রে এটার সিমিলার একটা টার্ম আমরা ইউজ করি, প্লাজমোডিয়াম। ঠিক আছে, তাহলে এটাও এমসিকিউ কোশ্চেন যে বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে উদ্ভিদের ক্ষেত্রে কি বলে, প্রাণীর ক্ষেত্রে কি বলে, কমেন্টে লিখো। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে উদ্ভিদের ক্ষেত্রে বলে সিনোসাইট, আর প্রাণীর ক্ষেত্রে বলে হচ্ছে প্লাজমোডিয়াম। ঠিক আছে, আচ্ছা তাহলে গেল। এবার আসো যে আমরা মাইটোসিস নিয়ে আসলে বেশ কিছুক্ষণ কথা বললাম, যে মাইটোসিস কি, মাইটোসিস কোথায় হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মাইটোসিসের ধাপ কি কি আছে, কোন ধাপে কি ঘটনা ঘটে, মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, মুক্ত নিউক্লিয়ার বিভাজন কি, এরকম অনেক কিছু আমরা জেনে ফেলছি। এবার আমরা একটা জিনিস দেখবো যে মাইটোসিসের গুরুত্বটা কি, মাইটোসিস কেন দরকার আমার। আমরা আগেই দেখছি যে দেহকোষে বিভাজন ঘটে, আমরা জাইগোট থেকে মানুষ হয়েছি, মাইটোসিস ছিল বিধায়। এছাড়া আরো কি কি আছে সবকিছু আমি একটু বলে নেই। আচ্ছা, মাইটোসিসকে হচ্ছে, মাইটোসিসের সবচেয়ে বেশি গুরুত্ব কি, যে আমাদের দেহের গঠন, আমাদের বৃদ্ধি, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের জননাঙ্গ সৃষ্টি। দেখো, জনন কোষ সৃষ্টি করবে মিওসিস, কিন্তু জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যাটাকে বৃদ্ধি করবে কিন্তু মাইটোসিস। এই বিষয়টা নিয়ে কখনোই প্যাচ লাগাবো না, আরেকবার বলে দেই। জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ তৈরি হবে সেটা করবে মিওসিস, কিন্তু সেই জনন কোষ তৈরি হওয়ার পরে তার যখন সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন পড়বে বা জননাঙ্গ গঠনের প্রয়োজন পড়ে, তখন হয় হচ্ছে মাইটোসিস। এবং মাইটোসিসে আমরা অলরেডি দেখছি যেটা সমীকরণিক বিভাজন, সমগুণ সম্পন্ন সবকিছু হয়। তার মানে আলটিমেটলি ক্রোমোজোম সংখ্যার সমতা থাকে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে আয়তনগত ভারসাম্য থাকে, কোষের যে গুণগত বৈশিষ্ট্য সেটা স্টেবল থাকে, গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা মেইনটেইন হয়। হ্যাঁ, এবং অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে হচ্ছে ক্যান্সার, টিউমার এগুলো হতে পারে। এবং এই ক্যান্সার, টিউমার টপিকটা আমি এখানে থামতেছি, এটা নিয়ে আমি একদম ক্লাসের শেষে আমাদের টপিক রাখা আছে, সেখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে বেসিক্যালি মাইটোসিসের গুরুত্ব যা যা বললাম এগুলোই মেইন পয়েন্ট। আচ্ছা, এবার আসো যে আমরা মাইটোসিস শেষ করে আমরা মিওসিসে সুইচ করি। ঠিক আছে, আচ্ছা এবার আসো যে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনের আরেকটা নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কারণ মিওসিসে হচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি থাকে 2n, তাহলে মিওসিস হওয়ার পরে দেখা যাবে যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে n। হ্যাঁ, তাইলে এই যে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে গেল, এই জন্য মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। মাইটোসিস থেকে যেরকম কোশ্চেন আসে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলে, সিমিলারলি মিওসিস থেকে কোশ্চেন আসে যে মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলে। আচ্ছা, আর মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা কোষ থেকে দুইটা কোষ হয়, আর মিওসিসের ক্ষেত্রে হচ্ছে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। এবং এই যে মিওসিসটা, এই মিওসিসটা আসলে কোথায় হবে? উন্নত প্রজাতির জীবের ক্ষেত্রে মিওসিস হবে হচ্ছে জনন মাতৃকোষে। আচ্ছা, আমরা যেহেতু ডিপ্লয়েড জীব, তাহলে আমাদের ক্রোমোজোম কি 2n। আমাদের ক্রোমোজোম যদি 2n হয়, তাহলে আমাদের জনন মাতৃকোষের ক্রোমোজোমও কি 2n। এখন জনন মাতৃকোষে কি হবে, মিওসিস হবে, তাহলে আমার 4টা কোষ তৈরি হবে এবং প্রত্যেকেই হচ্ছে n। এবং এই যে জনন কোষগুলা, তাদেরকে পুরুষের ক্ষেত্রে সেটাকে আমরা বলবো শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে বলবো ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু যখন মিশে একটা জাইগোট তৈরি হবে, তখন দেখো আবার সেই 2n সংখ্যাটা ফিরে আসছে। তার মানে এই ধাপে মিওসিস ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করার মাধ্যমে আলটিমেটলি টোটাল আমার দেহকোষের ক্রোমোজোম সংখ্যাটাকে ধ্রুবক রাখতেছে। এটাই হচ্ছে এর সবচেয়ে বড় কাজ। তার মানে উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রে মিওসিস কোথায় হবে? উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রে মিওসিস হবে হচ্ছে জনন মাতৃকোষে, এবং এটা অবশ্যই তার নিষেকের আগে। তাহলে উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রে মিওসিস হবে জনন মাতৃকোষে, নিষেকের আগে। আর অনুন্নত শ্রেণী বা নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে মিওসিস হবে হচ্ছে নিষেকের পরে জাইগোটে। হ্যাঁ, এখন জাইগোটে কিভাবে হবে আমরা একটু দেখি।
নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে জাইগোটে। নিম্ন শ্রেণীর জীবের বেসিক্যালি কি তাদের জনন কোষ বা তাদের দেহকোষও হ্যাপ্লয়েড, তাদের জনন মাতৃকোষও হ্যাপ্লয়েড, তাদের জনন কোষও হ্যাপ্লয়েড। তাহলে দুইটা হ্যাপ্লয়েড জনন কোষ মিলে একটা ডিপ্লয়েড হচ্ছে তোমার জাইগোট তৈরি হইলো। এখন দেখো তো জাইগোটের ক্রোমোজোম সংখ্যা 2n, কিন্তু তার দেহকোষ তো আবার n। তাহলে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা মেনটেন করার জন্য তাকে এই ধাপে কি করতে হবে? অর্ধেক করে দিতে হবে না? এই অর্ধেক করার কাজটা এখানে মিওসিস করবে। তার মানে নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে মিওসিস কই হবে? জাইগোটে হবে। আর উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে মিওসিস কোথায় হবে? জনন মাতৃকোষে হবে। আচ্ছা, এখন মিওসিসের মধ্যে দুইটা পর্যায় আছে, মিওসিস 1 আর হচ্ছে মিওসিস 2। মিওসিস 1-এই বেসিক্যালি ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়, আর মিওসিস 2টা এক্স্যাক্টলি মাইটোসিসের অনুরূপ। এই জন্য আমি বলছিলাম যে মাইটোসিস পড়লে মিওসিস 2 আর লাগে না, কারণ মিওসিস 2টা এক্স্যাক্টলি মাইটোসিসের মতোই। আর মিওসিস 1-এ বেসিক্যালি ক্রোমোজোম সংখ্যাটা হাফ হয়ে যায়। এই জন্য হচ্ছে দেখো মিওসিস 1-এ আমরা দেখতে পাচ্ছি, মিওসিস 1-কে আবার আমরা সিমিলারলি ভাগ করব প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এর পরবর্তীতে আবার প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এই 2 to 2 যেগুলা মানে মিওসিস 2 সেটা সেম, একদম মাইটোসিসের মতো। আর মিওসিস 1 যেটা সেটা হবে ডিফারেন্ট। এবং এই মিওসিস 1 এর ধাপগুলো খুব ইম্পর্টেন্ট। তার মিওসিস 1 এর মধ্যে সবচেয়ে বেশি, এবং মনে রাখবা মাইটোসিস মিওসিস যেটাই পড়ো সবগুলো ধাপের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হবে প্রথমটা, প্রোফেজ। প্রোফেজ হবে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এটা মাইটোসিসের বেলায়ও সত্য, মিওসিসের বেলায়ও সত্য। তাহলে চলো এবার আমরা দেখি যে এই প্রোফেজ ধাপটাকে আমরা আবার অনেকগুলা সাবডিভিশন বা উপধাপে ভাগ করছি, সাবফেজে ভাগ করছি। এই উপধাপগুলা কি এবং ওখানে কি কি ঘটে তাহলে আমরা দেখি। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রোফেজের ধাপগুলো। প্রোফেজ 1-এর দেখো কি কি ধাপ পাচ্ছি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। তাহলে কি কি ধাপ পাইলাম? সিরিয়ালি দেয়া আছে, দেখো 1-এ লেপ্টোটিন, 2-এ হবে জাইগোটিন, তারপরে হচ্ছে প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। এখন আসো এই যে লেপ্টোটিন, এই লেপ্টোটিন ধাপে কি ঘটনা ঘটবে? এখন লেপ্টোটিন হচ্ছে প্রোফেজ 1-এর প্রথম ধাপ, এবং লেপ্টোটিন কথাটার মানে আমরা জানি, টিন কথাটা আসছে থ্রেড থেকে, থ্রেড মানে হচ্ছে সুতা। হ্যাঁ, তার মানে লেপ্টোটিন কথাটার মানে হচ্ছে চিকন সুতা। জাইগোটিন কথাটার মানে হচ্ছে জোড়া সুতা। প্যাকাইটিন কথাটার মানে হচ্ছে পেঁচানো সুতা। ডিপ্লোটিন মানে হচ্ছে ডাবল সুতা। এই টাইপের মিনিং এগুলার দ্বারায়, বাট অ্যাকচুয়ালি ভেতরে ঘটনা কি সেটা আমরা দেখবো। ছবিটা খুব ভালো মতো খেয়াল করো। লেপ্টোটিনে কি হবে, এই যে নিউক্লিয়াসটা আকারে বড় হবে এবং এই যে ক্রোমোজোমগুলা, সেই ক্রোমোজোমগুলা কি করবে, সিমিলারলি একদম আগের মতো ডিহাইড্রেটেড হওয়া শুরু করবে বা জল বিয়োজন করা শুরু করবে, এবং জল বিয়োজন করে তারা হচ্ছে খাটো বা মোটা হওয়া শুরু করবে। ঠিক আছে, খাটো আর মোটা হওয়া শুরু করবে এবং তাদের হচ্ছে যে পিগমেন্ট ধারণ ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে, এবং তখন চাইলে তাদেরকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবো। এই ঘটনাগুলা কি কি ঘটনা বললাম, যে নিউক্লিয়াস আকারে বড় হবে, ক্রোমোজোমগুলা পানি বিয়োজন করবে, সংকুচিত হয়ে খাটো আর মোটা হবে, এবং এদের পিগমেন্ট বা রঞ্জক ধারণ ক্ষমতা অনেক বেড়ে যাবে, এদেরকে আলোক অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যাবে। এই ঘটনাটা উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুই ক্ষেত্রেই সেম। এই ঘটনা বাদ দিয়েও প্রাণী কোষে আরেকটা বিশেষ ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমগুলা কি করে, এরকম ফ্লাওয়ার বুকে বা ফুলের যে তোড়ার মতো সজ্জিত হইতে থাকে। এই ফ্লাওয়ার বুকে বা ফুলের তোড়ার মতো সজ্জিত হওয়ার মতো যে বিন্যাসটা, এই বিন্যাসটাকে বলা হয় পোলারাইজড বিন্যাস। পোলারাইজড বিন্যাস বলা হয়। তাহলে এটাও এমসিকিউতে আসে যে এই পোলারাইজড বিন্যাস কোথায় পাওয়া যায়? এই পোলারাইজড বিন্যাস প্রাণী কোষে পাওয়া যায়। তাহলে আরেকবার রিভিউ করি যে প্রাণী কোষে কি কি ডিফারেন্স আছে। প্রাণী কোষে হচ্ছে ক্রোমোজোমগুলা ফ্লাওয়ার বুকের বা ফুলের তোড়ার মতো সজ্জিত হতে থাকে, এই বিন্যাসটাকে বলে পোলারাইজড বিন্যাস।
আর বাকি যে ঘটনাগুলো ছিল যেমন পানি বিয়োজন করা, খাটো মোটা হওয়া, রং ধারণ করা, সবকিছু উদ্ভিদ কোষেও যা প্রাণী কোষেও তা। তাহলে আমরা লেপ্টোজেন ধাপে কি কি হয় এটা বুঝে ফেলছি। এবার আসো জাইগোটিন। এই জাইগোটিন ধাপটা নিয়ে আসলে আমার ডিটেইলসে অনেক কিছু বলার আছে, কারণ জাইগোটিন কথাটার মানে কিন্তু আমি বলছিলাম জোড়া সুতা, তার মানে এখানে একটা জোড়া বাঁধার ঘটনা ঘটবে, তাই না? এই জোড়াটা কাদের মধ্যে বাঁধবে বলতো? জোড়াটা বাঁধবে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে। কার মধ্যে জোড়া বাঁধবে? হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড়া বাঁধবে। এখন কথা হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোম কারা? আমরা জানি আমাদের ক্রোমোজোম কয়টা আছে? 46টা। এই 46টা ক্রোমোজোম কিন্তু সেলে 46টা হিসেবে না থেকে জোড়া আকারে থাকে বা 23 জোড়া হিসেবে অবস্থান করে। এই যে জোড়া বাঁধলো, আমরা সবাই জানি যে আমাদের প্রতি জোড়ার একটা আসছে বাবা থেকে, একটা আসছে মা থেকে। তাহলে বাবা থেকে যেটা আসছে আর মা থেকে যেটা আসছে সেটা জোড়া বাঁধলো কেন? কি কারণে জোড়া বাঁধলো? হ্যাঁ, এই জোড়া বাঁধার কারণ হচ্ছে আমার 1 নম্বর ক্রোমোজোম দেখতে যেরকম, দুনিয়াতে যত মানুষ আছে সবার 1 নম্বর ক্রোমোজোম দেখতে সেম রকম। জেনেটিক প্যাটার্ন অবশ্যই আলাদা, কিন্তু দেখতে একই রকম, মানে ক্রোমোমিয়ারের অবস্থান, বাহুগুলা সবকিছু মিলে দেখতে একই রকম। তাহলে আমার 1 নম্বর ক্রোমোজোম আর দুনিয়ার সবার 1 নম্বর ক্রোমোজোম একই রকম। তার মানে শুক্রাণুর 1 নম্বর ক্রোমোজোম আর ডিম্বাণুর 1 নম্বর ক্রোমোজোম একই রকম। তাহলে তারা একসাথে থাকবে, যখন কোষে জোড়া আকারে থাকবে সেই জোড়াটাকেই আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। তার মানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম আসতেছে বাবা থেকে, আর একটা ক্রোমোজোম কই থেকে আসতেছে? মা থেকে। আচ্ছা, তাহলে জাইগোটিন কথাটার মানে আমি বলছিলাম জোড়া সুতা। তার মানে এই জাইগোটিন ধাপে কি হবে? এই যে হোমোলোগাস ক্রোমোজোম তাদের মধ্যে জোড়া সৃষ্টি হবে, তাই না? এই যে জোড়া সৃষ্টি হওয়ার ঘটনাটা, এই যে দেখো, এই জোড়া সৃষ্টি হওয়ার ঘটনাটাকে বলা হয় সিনাপসিস। সিনাপসিস। জোড়া সৃষ্টি হওয়ার ঘটনাটাকে কি বলে? সিনাপসিস বলে। আচ্ছা, এবং এই যে প্রতিটা জোড়, এই প্রতিটা জোড়ে দেখো 2টা ক্রোমোজোম আছে, যেহেতু হোমোলোগাস। এই 2টাকে আমরা জানি 2 মানে বাই। এই 2টা ক্রোমোজোমকে একসাথে কি বলা হয়? বাইভ্যালেন্ট। কি বলা হয়? বাইভ্যালেন্ট বলা হয়। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম কি, সিনাপসিস কি, বাইভ্যালেন্ট কি, এই বিষয়গুলো হচ্ছে আমার জাইগোটিন পর্যায়ের পার্ট। তাহলে আরেকবার বলি, জাইগোটিন পর্যায় কি? জাইগোটিন কথাটার মানে হচ্ছে জোড়া সুতা। তার মানে এখানে ক্রোমোজোমগুলা কি করবে? জোড়া বাঁধবে। আচ্ছা, এই জোড়া বাঁধাটার নিয়মটা কিরকম হবে? সেটা হচ্ছে এই যে হোমোলোগাস ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোম গুলোর মধ্যে জোড়া বাঁধবে, এবং হোমোলোগাস ক্রোমোজোম তাদেরকেই বলে একটা আসে বাবা থেকে, একটা মা থেকে, এবং তাদের মধ্যে আকর্ষণের কারণে তারা জোড়া বাঁধে। এই জোড়া বাঁধার প্রসেসটাকে আমরা বলতেছি সিনাপসিস, আর জোড়া বাঁধা অবস্থায় এই জোড়টাকে আমরা বলতেছি বাইভ্যালেন্ট। তাহলে ফ্রিকুয়েন্টলি আসা কোশ্চেন, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন ধাপে? ফ্রিকুয়েন্টলি আসা কোশ্চেন, সিনাপসিস হয় কোন ধাপে? ফ্রিকুয়েন্টলি আসা কোশ্চেন, ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়া বাঁধে কোন ধাপে? সবকিছুর অ্যান্সারই হবে কি? জাইগোটিন ধাপে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা পরের ধাপে চলে যাই, সেটা হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন কথাটার মানে হচ্ছে পেঁচানো সুতা। এখন আগের ধাপে আমরা জানি অলরেডি যে একটা বাইভ্যালেন্ট আমার তৈরি হয়েছিল, তাই না? একটা বাইভ্যালেন্ট কিন্তু আমার তৈরি হয়েছিল আগের ধাপে। এখন কি হবে? এই যে এই বাহুগুলা 2 ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে দেখো তো, প্রতিটা বাইভ্যালেন্টে এখন কয়টা ক্রোমাটিড আছে? 1 2 3 4, 4টা ক্রোমাটিড আছে। আমরা জানি 4 মানে টেট্রা। তার মানে এই দশাটাকে আমরা বলবো টেট্রাড। তাহলে এটাও প্রায় আসা একটা কোশ্চেন যে টেট্রাড কখন পাওয়া যায়? টেট্রাড পাওয়া যায় প্যাকাইটিনে, কারণ বাইভ্যালেন্টের মধ্যে যে ক্রোমোজোমের বাহুগুলা ছিল সেগুলো লম্বালম্বি ভাগ হয়ে মোট 4টা ক্রোমাটিড তৈরি করছে। এই 4টা ক্রোমাটিডকে একসাথে আমরা কি বলতেছি? টেট্রাড বলতেছি। টেট্রাড সৃষ্টি হওয়া ছাড়াও এখানে আরো কিছু ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে দেখো, এই যে বাইভ্যালেন্টের মধ্যে 2টা ক্রোমোজোম আছে,
এই দুইটা ক্রোমোজোমের মধ্যে এই ক্রোমাটিডটার সিস্টার, কিন্তু এইটা এটার সাথে নন সিস্টার। তার মানে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে আমরা বলবো কি একজন আরেকজনের সিস্টার, কিন্তু দুইটা বাইভ্যালেন্টের মধ্যে হোমোলোগাস বাট দুইটা ভিন্ন ক্রোমোজোমের পার্ট, সেই ক্রোমাটিড গুলাকে আমরা বলবো একজন আরেকজনের নন সিস্টার। ঠিক আছে, আচ্ছা এখন কি হবে, তাহলে এই নন সিস্টার ক্রোমোজোম গুলার মধ্যে, নন সিস্টার ক্রোমাটিড গুলার মধ্যে দেখা যায় কি এক্স আকৃতির একটা জোড়া সৃষ্টি হয়, এই যে অনেকটা এরকম এক্স আকৃতি দেখতে পাচ্ছ, একটা জোড়া সৃষ্টি হয়েছে। এই এক্স আকৃতির জোড়াটাকে বলে কায়েজমা। এক্স আকৃতির জোড়াটাকে বলে কায়েজমা। তাহলে এই কায়েজমা সৃষ্টি হয় কখন? প্যাকাইটিন ধাপে। টেট্রাড সৃষ্টি হয় কখন? প্যাকাইটিন ধাপে। সিস্টার নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে এখন এই যে কায়েজমা সৃষ্টি হইলো, এই কায়েজমা সৃষ্টির মাধ্যমে এদের মধ্যে অংশের বিনিময় হবে। এই অংশের বিনিময় হওয়াটাকে বলা হয় ক্রসিং ওভার, এবং এই ক্রসিং ওভারটা আমরা এখানে এইটুকুই জেনে রাখবো, এবং লাস্টের দিকে আমরা ক্রসিং ওভারটাকে আলাদা একটা টপিক হিসেবে ডিটেইলসে আলোচনা করব, সেজন্য এখানে আর আমি যাচ্ছি না। এখানে শুধু এইটুকুই জেনে রাখো যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে বলা হয় ক্রসিং ওভার। তাহলে এই যে প্যাকাইটিন ধাপ, এই প্যাকাইটিন উপধাপে আমরা কি কি পাইলাম, যে প্রথমেই হচ্ছে বাইভ্যালেন্ট গুলার মাঝ বরাবর ভাগ হয়ে গেছে, তার মানে প্রতিটা বাইভ্যালেন্টে 4টা করে ক্রোমাটিড পাচ্ছি, এই জন্য বাইভ্যালেন্ট গুলাকে আমি টোটাল কি এটাকে নাম দিচ্ছি টেট্রাড। এবং দুইটা নন সিস্টার ক্রোমাটিড কি আর নন সিস্টার ক্রোমাটিড কি সেটা আমরা জানছি। যদি একই ক্রোমোজোমের পার্ট হয় দুইটা ক্রোমাটিড, সেক্ষেত্রে তাদেরকে আমরা বলতেছি সিস্টার। যদি তারা ডিফারেন্ট দুইটা ক্রোমোজোমের পার্ট হয়, হোমোলোগাস বা ডিফারেন্ট দুইটার পার্ট, সেক্ষেত্রে আমরা সেটাকে বলতেছি নন সিস্টার। তাহলে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এরকম এক্স আকৃতির একটা অংশ সৃষ্টি হওয়াকে আমরা বলতেছি কায়েজমা। আর সেই কায়েজমা সৃষ্টির মাধ্যমে যখন তাদের মধ্যে অংশের বিনিময় হচ্ছে, সেই অংশের বিনিময় হওয়াটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। তাহলে প্যাকাইটিন খুবই 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 ইম্পর্টেন্ট একটা ধাপ, কারণ প্যাকাইটিনে দেখো টেট্রাড সৃষ্টি হচ্ছে, কায়েজমা সৃষ্টি হচ্ছে, ক্রসিং ওভার হচ্ছে। প্রতিটাই এমসিকিউর কোশ্চেন, ক্রসিং ওভার কোন ধাপে হয়? অনেকবার আসছে। তোমরা এটা আমাকে কমেন্টে জানাও, এটার অ্যান্সার আমি বলবো না, আমি কমেন্ট থেকে নিব, তোমরা কমেন্টে জানাও। আচ্ছা, কায়েজমা কোন ধাপে তৈরি হয়? প্যাকাইটিন। টেট্রাড কোন ধাপে তৈরি হয়? প্যাকাইটিন। ঠিক আছে, আচ্ছা তাহলে প্যাকাইটিন ধাপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম 3টা ধাপ আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, পরের দুটো ইম্পর্টেন্ট, বাট বেশি এমসিকিউ আসলে সেট করা হয় প্রথম 2টা থেকে। ঠিক আছে, আচ্ছা এবার আসো হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি হবে সেটা হচ্ছে, ওই যে আগে কায়েজমা সৃষ্টি হয়েছিল, এখন কি করবে এই নন সিস্টার ক্রোমাটিড গুলার মধ্যে এই যে কায়েজমা তৈরি হয়েছিল, এখন এদের মধ্যে আকর্ষণের বদলে উল্টা বিকর্ষণ দেখা দিবে। তাহলে দেখো তো বিকর্ষণ দেখা দিলে কি তারা দূরে যাইতে চাবে, কিন্তু দূরে যাইতে চাইলে কি তারা যাইতে পারবে? ধরো আমি দুইটা রশিকে দুই মাথা এভাবে বেঁধে রাখলাম, একটা রশিকে দুই মাথা দুই জায়গা দিয়ে বেঁধে রাখলাম, এখন রশিটা যত আমি টানবো, যত বিকর্ষণ হবে, দেখো তো এই গিঁটটা তত প্রান্তের দিকে সরে যাবে না? এই যে ঘটনাটা, এটাকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনাইজেশন। তাহলে টার্মিনাইজেশন বা প্রান্তীয়করণ কোন ধাপে হয়? ডিপ্লোটিন ধাপে। এখন তুমি দেখো তো যদি আমি দুইটা রশিকে একটা গিঁট দিয়ে বাঁধি, ধরো এই একটা রশি, এই একটা রশি, মাঝখানে একটা গিঁট, এবং এই গিঁট দেওয়ার পরে আমি দুই রশি ধরে টানি, তাহলে কি হবে? এই গিঁটের জায়গায় রশিটা 180 ডিগ্রি কোণ তৈরি করবে। কিন্তু তা না করে যদি আমি রশিটাকে দুই মাথায়, দুইটা রশির দুই মাথায় বেঁধে ফেলি এবং তখন টানি, তাহলে দেখো তো এখানে 90 ডিগ্রির বেশি কোণ কি তৈরি করা সম্ভব? সম্ভব না। তাহলে দেখো যখন এই টানাটানি করতেছে, তখন দেখো তো মাঝখানে একটা লুপের তো সৃষ্টি হচ্ছে না? তাহলে এই লুপ সৃষ্টিটা কোন ধাপে হয়? এই লুপ সৃষ্টিটা হয় হচ্ছে ডিপ্লোটিন ধাপে। তাহলে ডিপ্লোটিন ধাপেও আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস পাইলাম, সেটা হচ্ছে এখানে ডিপ্লোটিন ধাপে কিছু ইম্পর্টেন্ট জিনিস পাইলাম, সেটা হচ্ছে যে এখানে কি ঘটে, লুপ তৈরি হয়, এবং এখানে হচ্ছে টার্মিনাইজেশন বা প্রান্তীয়করণ হয়। প্রান্তীয়করণ কেন হয়? কারণ তখন অলরেডি নন সিস্টার ক্রোমাটিড গুলার মধ্যে আকর্ষণ কমে গিয়ে বিকর্ষণ শুরু হয়েছে।
এই বিকর্ষণের কারণে তারা কাইজমার জায়গায় টান খাচ্ছে এবং টান খাওয়ার কারণে লুপের সৃষ্টি হচ্ছে। এবং যদি একটা কাইজমা থাকে সেক্ষেত্রে আমরা ছবি এঁকে দেখালাম যে 180 ডিগ্রি কোণ পাওয়া সম্ভব। যদি একাধিক কাইজমা থাকে সেক্ষেত্রে 90 ডিগ্রির উপরে কোণ পাওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা ডিপ্লোটিন কি কি হয় সেটা দেখে নিলাম। আচ্ছা, এবার আসো যে আমাদের ফাইনাল যে একটা ধাপ সেটা হচ্ছে ডায়াকাইনেসিস। এই ডায়াকাইনেসিস ধাপে কি হবে? আমরা ডিপ্লোটিনে দেখছি যে টার্মিনাইজেশন বা প্রান্তীয়করণ চলতেছিল, সেটাই চলতে থাকবে। এবং এই ডায়াকাইনেসিসে কি হবে? এতক্ষণ যা ঘটনা ঘটতেছিল ক্রোমোজোমগুলা কিন্তু বিষুবীয় অঞ্চলে থেকে ঘটনাগুলা ঘটাচ্ছিল, আর এখন কি করবে? ক্রোমোজোমগুলা বিষুব থেকে মেরুর দিকে চলে যাওয়া শুরু করবে, তাদের মধ্যে বিকর্ষণ আরো বৃদ্ধি পাবে। এবং আগে হচ্ছে ক্রোমোজোমগুলোকে দেখো ক্রোমাটিড যুক্ত ভাগ ভাগলা অবস্থায় দেখা গেছে, এখন আর ভাগলা অবস্থায় দেখা যাবে না, কারণ এই ক্রোমোজোমের উপরে ম্যাট্রিক্স বা ধাত্র জমা হবে। ম্যাট্রিক্স বা ধাত্র জমা হওয়ার কারণে কি হবে? এই ক্রোমোজোমগুলোকে আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যাবে না, টার্মিনাইজেশন বা প্রান্তীয়করণ তখনও চলতে থাকবে এবং এই ক্রোমোজোমগুলা মেরু থেকে বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে যেতে থাকবে। এটাই হচ্ছে ডায়াকাইনেসিস বা বিপরীত দিকে চলন। ডায়া মানে উল্টা বা অ্যাক্রস বা বিপরীত পাশে, কাইনেসিস মানে আমরা জানি গমন বা চলন। তার মানে ডায়াকাইনেসিস কি? এতক্ষণ যা ঘটনা ঘটলো সেই ক্রোমোজোমগুলোর বিপরীত দিকে চলনকে আমরা বলতেছি কি? ডায়াকাইনেসিস। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রোফেজ 1-এ কি কি ধাপ পাইলাম? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। লেপ্টোটিনে কি হলো? পানি বিয়োজন করলো, খাটো মোটা হইলো, সংকুচিত হইলো, রঞ্জক ধারণ ক্ষমতা বাড়লো, প্রাণীকোষে ফুলের তোড়ার মতো পোলারাইজড বিন্যাস দেখা গেল। জাইগোটনে কি হইলো? হোমোলোগাস ক্রোমোজোমগুলো আকর্ষণের কারণে জোড়া বাঁধলো বা সিনাপসিস তৈরি হইলো এবং বাইভ্যালেন্ট তৈরি হইলো। প্যাকাইটিনে কি হলো? বাইভ্যালেন্ট গুলো ক্রোমাটিডে বিভক্ত হইলো, তখন ট্রেট্রাড দেখা গেল। তারপরে কি হলো? কায়াজমা তৈরি হইলো। আর কি হলো? ক্রসিং ওভার হইলো। ডিপ্লোটিনে কি হলো? আকর্ষণ কমে বিকর্ষণ শুরু হইলো, লুপের সৃষ্টি হইলো, প্রান্তীয়করণ হলো, আর কি হলো? কোণের সৃষ্টি হলো। 180 ডিগ্রি হতে পারে, সেটা 90 ডিগ্রি হতে পারে। আর ডায়াকাইনেসিস কি? প্রান্তীয়করণ চলতে থাকবে, ক্রোমোজোমগুলো মেরুমুখী গমন করতে থাকবে, ধাত্র জমা হওয়াতে ক্রোমোজোমগুলোকে আর দেখা যাবে না এবং এই ডায়াকাইনেসিস শেষ হইতে হইতে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস একদম পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট যাচ্ছি। আচ্ছা, এরপরে আমি মিওসিস যখন পড়াচ্ছিলাম তখন আমি একটা কথা বলছিলাম যে মিওসিসের মধ্যে আমরা প্যাকাইটিন ধাপ স্পেশালি যখন পড়তেছিলাম তখন আমরা এই ক্রসিং ওভার জিনিসটা পাইছি না? আচ্ছা, এই ক্রসিং ওভার জিনিসটা যে আমরা মিওসিসে পাইছি, সেই ক্রসিং ওভারটা কি হয়, কেন হয়? এবার দেখো ছবিতে খুব সুন্দর করে বড় করে দেখা যাচ্ছে। দেখো এইটা আর এইটা হচ্ছে একটা বাইভ্যালেন্ট ক্রোমোজোম। এই বাইভ্যালেন্টের মধ্যে দেখো তো 1 2 3 4 চারটা কি আছে? চারটা হচ্ছে ক্রোমাটিড বা চারটা বাহু আছে, তো টেট্রাড। এই টেট্রাডের মধ্যে দেখো তো এই নীল দুইটা একটা আরেকটার সিস্টার, এই লাল দুইটাও একটা আরেকটার সিস্টার, বাট এই নীলটা আর লালটা কি একজন আরেকজনের নন সিস্টার না? তাহলে এই নীল আর লাল কি একজন আরেকজনের নন সিস্টার। তাহলে দেখো তো এই দুইটা নন সিস্টার ক্রোমোজোমের মধ্যে একটা এক্স আকৃতির জোড়া সৃষ্টি হয়েছে, সেটা কি দেখতে পাচ্ছ? এই যে এক্স আকৃতির যে জোড়াটা সৃষ্টি হইলো, এই এক্স আকৃতির জোড়াটাকে আমরা তখন কি বলতেছিলাম? যে কায়াজমা। এখন এই যে জোড়া সৃষ্টি হইলো, জোড়া সৃষ্টি হওয়ার পরে কি হবে জানো? এই জোড়ার জায়গায় এই ক্রোমোজোম দুইটা ভেঙে যাবে এবং এই ক্রোমোজোম দুইটা যে ভাঙবে, কার প্রভাবে ভাঙবে? এখানে একটা খুবই ইম্পর্টেন্ট এনজাইম আছে, সেটার নাম আমি লিখতেছি, খেয়াল করো। সেটার নাম হবে এন্ডোনিউক্লিয়েজ। এই এন্ডোনিউক্লিয়েজ নামক এনজাইমের কারণে এই কায়াজমার জায়গায় নন সিস্টার ক্রোমাটিড দুইটা কি করবে? ভেঙে যাবে। ভেঙে গিয়ে এইটার অংশটা জোড়া লাগবে লালটার সাথে, আর লালটার ভাঙা অংশ জোড়া লাগবে নীলটার সাথে। হ্যাঁ, তাহলে এই যে জোড়া লাগবে, এই জোড়া লাগার জন্য কি আছে? একটা এনজাইম আছে। জোড়া লাগার জন্য যে এনজাইমটা, সেটার নাম হবে কি? বাংলা লিখি, লাইগেজ।
পরবর্তীতে ওটা আরো ম্যাচুরেশন হবে, আরো টার্মিনেশন হবে। আচ্ছা, তাহলে কি হলো? প্রথমে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটা কায়াজমা সৃষ্টি হলো, তারপর কায়াজমার স্থানে সেটা ভেঙে গেল কোন এনজাইমের প্রভাবে? এন্ডোনিউক্লিয়েজ। তারপরে কি হলো? লালটার ভাঙা অংশ যুক্ত হলো নীলটার সাথে। তাহলে এই যে যুক্ত হওয়ার মাধ্যমে দেখো তো রিকম্বিনেন্ট ক্রোমাটিডস তৈরি হইলো, এবং এই যুক্ত হওয়াটার জন্য আমরা দেখছি যে লাইগেজ নামক এনজাইম দিয়ে। তাহলে দেখো তো এই যে টোটাল ট্রেটাডের মধ্যে এই দুইটার মধ্যে অংশের বিনিময় ঘটছে, তার মানে এরা রিকম্বিনেন্ট ক্রোমাটিড। আর এই যে পাশের দুইটা, এই দুইটার মধ্যে কিন্তু কোনো অংশের বিনিময় ঘটে নাই, তার মানে তারা কি হবে? নন রিকম্বিনেন্ট ক্রোমাটিডস। তাহলে ক্রসিং ওভারের ডেফিনিশন বা সংজ্ঞাও প্রায় আসে। তাহলে আমরা কি বলবো? যে মিওসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপধাপে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটা কিভাবে হয়? প্রথমে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজমা সৃষ্টি হলো, কায়াজমার জায়গাটা এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে ভেঙে গেল, পরবর্তীতে একটার সাথে আরেকটা অল্টারনেট করে লাইগেজ এনজাইম দিয়ে যুক্ত হলো, তৈরি হয়ে গেল রিকম্বিনেন্ট ক্রোমাটিড। হ্যাঁ, এবং এই যে ক্রসিং ওভার হইলো, আমরা সবসময় বলি যে জীবের লাইফে বৈচিত্র্য সৃষ্টির জন্য এই ক্রসিং ওভারের ভূমিকা অনেক বেশি। এখন ক্রসিং ওভার কিভাবে বৈচিত্র্য সৃষ্টি করে দেখো তো? যদি ক্রোমোজোমের পার্টের পরিবর্তন হয়, পার্টের এক্সচেঞ্জ হয়, তার মানে আলটিমেটলি কি? জিনগত পরিবর্তন সাধিত হয়েছে। এখন যদি জিনগত পরিবর্তন সাধিত হয়, তার মানে আলটিমেটলি কি হয়েছে বলতো? বৈশিষ্ট্যের পরিবর্তন সাধিত হয়েছে। এবং এই জিনের মিক্সচারের কারণে কি হয়েছে? মানে জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন, জিনের পরিবর্তন, এগুলোর কারণে আলটিমেটলি কি হয়েছে? যে জীবের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে, তাই না? আচ্ছা, এই যে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে এবং এই ঘটনাটাকে কাজে লাগায় আমরা কি করতে পারি? এই ঘটনাটাকে কাজে লাগায় হচ্ছে আমরা উদ্ভিদের ক্ষেত্রে নতুন নতুন প্রকরণ সৃষ্টি করতে পারি। কোষের যে ক্রোমোজোমাল যে ম্যাপিং, তারপর যে জেনেটিক ম্যাপিং যেটাকে আমরা বলি, ক্রোমোজোমে জিনের অবস্থান বের করা, এই কাজগুলা কিন্তু ক্রসিং ওভার দিয়ে খুব সহজে করা যায়। তার মানে ক্রসিং ওভার দিয়ে প্রথমে কি হইলো? যে ক্রোমোজোমের চেঞ্জ হইলো, এক্সচেঞ্জের হওয়ার মাধ্যমে জিনগত পরিবর্তন আসলো, জিনগত পরিবর্তন আসার কারণে বৈশিষ্ট্যগত পরিবর্তন আসলো, বৈশিষ্ট্যগত পরিবর্তন আসার কারণে তার মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হইলো, এবং বৈচিত্র্য সৃষ্টি হওয়ার কারণে তার মধ্যে অভিযোজন ক্ষমতাটা আরো বেড়ে গেল। এবং উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটাকে কাজে লাগায় আমরা নতুন প্রকরণ সৃষ্টি করতে পারি। এছাড়া আমরা ক্রোমোজোমাল ম্যাপিং, জেনেটিক ম্যাপিং এসব করতে পারি। ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয় করার যখন কোনো দরকার পড়ে, সেটাও আমরা ক্রসিং ওভার দিয়ে করতে পারি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ক্রসিং ওভার। এবার আমরা আসি। আচ্ছা, আমি তখন মাইটোসিস পড়ানোর সময় আমি একটা লাইন বলেছিলাম তোমাদেরকে যে অনিয়ন্ত্রিত যখন হয়ে যাবে এই মাইটোসিসটা যখন অনিয়মিত বা অনিয়ন্ত্রিত হয়ে যাবে, তখন সেটা টিউমার বা ক্যান্সার সৃষ্টির কারণ হবে। এখন আমরা দেখব যে এটা কিভাবে টিউমার ক্যান্সার সৃষ্টি করে। আচ্ছা, তাহলে আমি লিখি টিউমার অ্যান্ড ক্যান্সার। দুই ক্ষেত্রেই হবে যে আমাদের দেহে P53 নামক একটা প্রোটিন আছে। এই প্রোটিনটা কি করে? একটা কোষকে বিভাজিত হইতে বাধা দেয়। এখন কারো যদি এই প্রোটিনটা ডিফেক্টিভ বা নষ্ট হয়ে যায়, তাহলে তার তো কোষ বিভাজনকে বাধা দেয়া বা থামানোর মতো কেউ নাই। তাহলে তার কি হবে? কন্টিনিউয়াসলি কোষ বিভাজন চলতে থাকবে। তাহলে কন্টিনিউয়াসলি কোষ বিভাজন যখন চলতে থাকবে, এই নিয়ন্ত্রণটা যখন নষ্ট হয়ে যাবে, তখনই হচ্ছে এই টিউমার আর ক্যান্সার সৃষ্টি হবে। টিউমারের ক্ষেত্রে যে জিনটা কোষ বিভাজনের নিয়ন্ত্রণটা নষ্ট করে, সেটাকে আমরা বলি অনকোজিন। আর কার্সিনোজেনেসিসের ক্ষেত্রে, অঙ্কোজেনেসিসের ক্ষেত্রে যে জিনটা দায়ী বা টিউমার সৃষ্টির জন্য যে জিনটা দায়ী, সেটাকে আমরা বলি অঙ্কোজিন। আর ক্যান্সার সৃষ্টির জন্য বা কার্সিনোমা সৃষ্টির জন্য যে জিনটা দায়ী, সেই জিনটাকে আমরা বলি মিউটাজিন। ঠিক আছে? আর অনেক সময় দেখা যায় যে এই টিউমার বা ক্যান্সার একটা অঙ্গে হওয়ার পরে সেটা হচ্ছে সারা বডিতে ছড়ায় পড়ে। এই যে ছড়ায় পড়ার যে প্রসেসটা, সেটাকে আমরা বলি মেটাস্টেসিস।
তাহলে যখন এক অঙ্গ থেকে আরেক জায়গায় শিফট হয় বা ছড়ায় পড়ে টিউমার বা ক্যান্সার, সেটাকে আমরা বলি মেটাস্টেসিস। কার্সিনোজেনেসিস বা ক্যান্সার তৈরির জন্য যে দায়ী যে জিনটা, সেটা হচ্ছে মিউটাজিন। মিউটাজিন কি করে? ক্যান্সারের ক্ষেত্রে কোষ বিভাজনের নিয়ন্ত্রণটাকে নষ্ট করে দেয়। আর অনকোজিন কি করে? টিউমারের ক্ষেত্রে কোষ বিভাজনের নিয়ন্ত্রণটাকে নষ্ট করে দেয়। আচ্ছা, এখন এই যে কোষ কয়টা বিভাজিত হচ্ছে না হচ্ছে কি অবস্থা, এটা বোঝার জন্য একটা রাশি আছে, প্যারামিটার আছে, সেটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স দিয়ে আমরা বুঝি যে টোটাল বিভাজনরত কোষের সংখ্যা ডিভাইডেড বাই মোট কোষের সংখ্যা, এটার যে অনুপাতটা, সেই অনুপাতটাকেই বলা হয় এমআই বা মাইটোটিক ইন্ডেক্স। এবং এই অনুপাত থেকে আমরা বুঝি যে কোষ বিভাজন কি নিয়ন্ত্রিত আছে নাকি অনিয়ন্ত্রিত হয়ে গেছে। সো ক্যান্সার, টিউমার এগুলো ডায়াগনোসিসের ক্ষেত্রে এই মাইটোটিক ইন্ডেক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্ট আর একটা কথা, যে একটা কোষের বৃদ্ধি বিভাজন অনিয়ন্ত্রিত হতে পারে, আবার একটা কোষের মৃত্যুও তো হতে পারে। এখন দেখো, কোষের মৃত্যু বেসিক্যালি দুই রকম, একটা হচ্ছে নেক্রোসিস, আরেকটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, এখন নেক্রোসিস কি আর অ্যাপোপ্টোসিস কি? নেক্রোসিস হচ্ছে ধরো একটা কোষে খাবার নাই, বা একটা কোষে পর্যাপ্ত অক্সিজেন নাই, বা একটা কোষে কোনো বিষাক্ত বা টক্সিক সাবস্টেন্স তৈরি হইলো, সেগুলার কারণে যখন একটা কোষ মারা যাবে, সেই মৃত্যুটাকে আমরা বলবো নেক্রোসিস। তাহলে নেক্রোসিস কখন কখন বলবো? একটা কোষ যদি খাদ্যের অভাবে মারা যায়, বা অক্সিজেনের অভাবে মারা যায়, অথবা কোনো বিষাক্ত টক্সিক পদার্থের কারণে মারা যায়, সেটাকে তখন আমরা বলি নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি রেগুলেটেড কোষের মৃত্যু। জেনেটিক্যালি যখন কোষের মৃত্যুটা রেগুলেটেড হয়, সেটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। এইটা কখন হয়? যেমন আমরা জানি যে আমাদের লোহিত রক্তকণিকা 120 দিন পর পর মারা যায়। এই যে এটা 120 দিন পরপরই মারা যাচ্ছে, এই মৃত্যুটা কি জেনেটিক্যালি আগে থেকেই প্রিফর্মড বা স্ট্রাকচারড না? এই জন্য এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এছাড়া কোথায় অ্যাপোপ্টোসিস হয়? আমাদের অন্ত্রের প্রাচীরের যে এপিথেলিয়াল সেল, সেগুলো অনেক বেশি টক্সিক ম্যাটেরিয়ালের প্রতি এক্সপোজড হয়, সে কারণে জেনেটিক্যালি ওই কোষগুলো একটা সময় পর পর মারা যায়। এবং একটা মজার কথা হচ্ছে, আমরা যখন ছোট ছিলাম, ফিটাস অবস্থায়, আমাদের কিন্তু ফিটাস বা এমব্রায়ো, তখন কিন্তু আমাদের এই যে হাতের আঙ্গুলগুলোর মাঝখানে মাঝখানে একটা পর্দা ছিল, একটা ফাইবার টিস্যু দিয়ে তৈরি একটা পর্দা ছিল। এবং সেই পর্দাগুলো কি হয়েছে? অ্যাপোপ্টোসিস হয়ে নষ্ট হয়ে যাওয়াতে আমাদের 5টা আঙ্গুল আলাদা হয়ে গেছে। তাহলে দেখো, কখনো কখনো অ্যাপোপ্টোসিসের দরকারও আছে। যেমন আরবিসি ধ্বংস হওয়ার ক্ষেত্রে, যেমন ইন্টেস্টাইনের যে এপিথেলিয়াম, লাইনিং এপিথেলিয়াম গুলো ধ্বংস হওয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। আর যদি খাবারের অভাবে, অক্সিজেনের অভাবে, টক্সিকের সাবস্টেন্সের কারণে মরে, সেটা হবে নেক্রোসিস। তাহলে এই যে ক্যান্সার, টিউমার, এখন তো ক্যান্সার খুবই কমন একটা টার্ম হয়ে গেছে, সো এগুলো আলটিমেটলি কিছুই না, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফসল। মানে মাইটোসিস যখন নিয়ন্ত্রণ হারায় ফেলবে, তখন হচ্ছে আমার এই সিচুয়েশন গুলো দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম? আজকের ক্লাসে হচ্ছে আমরা মাইটোসিস বিভাজন কি সেটা দেখলাম, মিওসিস বিভাজন কি সেটা দেখলাম, মাইটোসিস বিভাজনের যে ধাপসমূহ ছিল সেটা দেখছি, যে কি কি ধাপে হয়, কোন ধাপে কি হয়। এছাড়া আমরা কিছু কোয়েশ্চেন দেখছি, যে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, মিওসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয়, তারপরে ক্যান্সার, টিউমার কেন সৃষ্টি হয়, ক্রসিং ওভার কখন হয়, কোন ধাপে হয়। তারপর মিওসিস ওয়ানে আমরা অনেকগুলো ধাপ দেখলাম, যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, কোন ধাপে কি ঘটে, মেটাকাইনেসিস কখন ঘটে, কোষ বিভাজন না হলে কি হবে, কোষের মৃত্যু কি কি ভাবে হইতে পারে। হ্যাঁ, এই সমস্ত টপিকগুলো। এবং এই চ্যাপ্টারটা আমি সবসময় সাজেস্ট করব যে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বা। যারা নর্মাল মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা না, বা নর্মাল ভার্সিটি অ্যাডমিশন বা ইঞ্জিনিয়ারিং দিকে চলে যাবা, বা এইচএসসি তো সবাই অ্যাপিয়ার করবা, এই ক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা প্রায় দেখবা যে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল কোশ্চেন আসে। এবং এই চ্যাপ্টারের জন্য ছবিগুলা খুব ভালো করে দেখা এবং ছবিগুলো আঁকার ট্রাই করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ গণ মার্কসের কোশ্চেনের প্রায় দেখা যেতে পারে যে তোমার একটা ছবি আঁকতে হতেই পারে।
এবং এই চ্যাপ্টারটা যেহেতু খুব বেশি বড় চ্যাপ্টার না, আমি সাজেস্ট করব যে একটু লাইন বাই লাইন ইনফরমেশন গুলা মাথায় রেখে ধাপগুলা দেখে দেখে বুঝে বুঝে এবং এই ক্লাসের হেল্প নিয়ে অবভিয়াসলি এই চ্যাপ্টারটা তোমরা একদম মেমোরাইজ না, বুঝে বুঝে মেমোরাইজড করবে। আচ্ছা, এবং এটা থেকে সিকিউ যে শুধু বোর্ড পরীক্ষায় আসে তা না। আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন এনালাইসিস করো। আমরা সলভ ক্লাসে দেখব যদিও। ভার্সিটি কোয়েশ্চেন এনালাইসিস করো। ২ ক্ষেত্রেই দেখবা যে এই চ্যাপ্টার থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসছে। কারণ এই চ্যাপ্টারটা অনেক জানার জিনিস তো এবং অনেক ফেজ গুলো সুন্দর করে বর্ণনা করা। এটা টিচারদেরও প্রিয় টপিক, স্টুডেন্টদেরও পড়তে ভালো লাগে এবং এটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। এটা থেকে কোয়েশ্চেন আসবেই কনফার্ম। ঠিক আছে? তাহলে এই কনসেপ্ট ক্লাসটা এখানেই শেষ করছি। আর অ্যাপ আমি অলরেডি শুরুতে বলেছি যে শিখর কিন্তু একটা অ্যাপ আছে। সো তোমরা এই লাইভ ক্লাসগুলো করতে থাকো। পাশাপাশি ওই অ্যাপগুলাও ডাউনলোড করে অ্যাপেও রেজিস্ট্রেশনটা করে ফেলো। আর হচ্ছে যে এই ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা যখন কনসেপ্টটা নিয়ে নিবে আমরা কিন্তু একটা সলভ ক্লাস করব। এটা অবশ্যই অ্যাটেন্ড করবে। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এই করোনার মধ্যে সাবধানে থাকো। নিজের প্রোটেকশন নিজের হাতে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।